আশফাক শিকদার মনের ভেতর পুষে রাখা কথাগুলো কোনো ভনিতা ছাড়াই সরাসরি ব্যক্ত করতে চাইলেন। তালিব, তোর নিশ্চয়ই মনে আছে ছাত্র জীবনে একবার দুষ্টামির ছলে আমরা আমাদের ছেলে মেয়েদের বিয়ে ঠিক করেছিলাম। তুই আমাকে বলেছিলি আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিবি, নয়তো তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবি। হ্যাঁ বলেছিলাম তো। তাহলে এখন বল, তোর মেয়েটা আমাকে দিবি? মানে আমার ছেলে সাদিবের জন্য কথা দিচ্ছি, তোর মেয়েটাকে আমি আমার নিজের মেয়ে করে রাখবো। আশফাক শিকদারের কথায় তালিব আফসারের মুখখানি ফ্যাকাশে হয়ে গেছে। সাদিবকে ব্যক্তিগতভাবে উনি নিজেও পছন্দ করেন, তা সত্ত্বেও এমন এক কেলেঙ্কারির পর তিনি নিজের মেয়েকে তুলে দিতে বেশ সংকোচ বোধ করলেন। বললেন, তোর সাদিবকে আমারও অনেক পছন্দ, কিন্তু তাহলে কিন্তু কিসে? দেখ ভাই, আমার ছেলেটা তো দেখতে শুনতে সব দিক দিয়ে অনেক ভালো, তাই না? তাছাড়া ও তো তোর চোখের সামনেই বড় হয়েছে। তালিব আফসার তার বন্ধু আশফাক শিকদারের কথাগুলো কিয়ৎক্ষণ সময় নিয়ে ভাবলেন। বললেন, আমি সাদিবকে ছোট থেকে দেখে আসছি। এটা যেমন ঠিক তেমনি আমার মেয়ের সুখের কথাটাও আমাকে ভাবতে হবে, তাই না? দেখো ভাই, তোর হয়তো আমার কথায় খারাপ লাগছে, তবুও তুই একবার ভেবে দেখ না, যে আমি তোর কথায় রাজি হয়ে সাদিবের হাতে মেয়েকে তুলে দিলাম, কিন্তু তোর সাদিব কি মেনে নেবে তাকে? তারপর তোর কথা রাখতে গিয়ে যদি আমার মেয়েটা সুখী না হয়, তখন এই দায়ভার কে নেবে? তাছাড়া আমার মেয়েরও তো একটা মতামত আছে, সে কি মানবে সাদিবকে? আশফাক শিকদার বন্ধুকে অভয় দেখিয়ে বললেন, এটা নিয়ে তুই একদম ভাবিস না, তোর মেয়ে মানে আমার মেয়ে। আমি তোকে কথা দিচ্ছি, ওর কোনো অসুবিধা আমি হতে দেব না। দরকার পড়লে আমি ওর সাথে কথা বলবো, আমার বিশ্বাস ও আমার কথা ফেলবে না। তোকে কথা দিচ্ছি, তামান্নাকে আমার বাড়িতে আমার পুত্রবধূ রূপে না, বরং নিজের মেয়ে রূপে নেব। আর সাদিব, তাকে কে রাজি করাবে? তালিব আফসার বললেন, সেই ব্যাপারটাও তুই আমার উপর ছেড়ে দে। ভরা মজলিসের সামনে থেকে বাবা তনিমাকে নিয়ে আমাকে আড়ালে ডেকে নিয়ে গেলেন। কেন এত জরুরি তরফ সেটা পুরোটাই আমার অজানা। তনিমার মুখখানা দেখে বুঝলাম তার মনটা হয়তো কোনো কারণে খারাপ হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, মন খারাপ করে থাকার কারণ কি। মেয়েটা অদ্ভুত চাহনিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সামান্য ফুপিয়ে উঠল, বলল, আপুরে, তোরে ছাড়া আমরা থাকতে পারবো না রে, প্লিজ তুই কোথাও যাস না। আচমকা তনিমার এমন আচরণে আমার ভিমরি খাওয়ার জোগাড় হলো। তনিমার কথা শুনে হেসে দিলাম, মাথায় হালকা চাপড় মেরে বললাম, আরে না, কি বলিস পাগল, কই যাব আমি? এত সুখ নাই তোর কপালে, কোথাও যাচ্ছি না। কেন? আমি চলে গেলে বলেছিলি না আমার সব দখল করবি? এত সহজে তো তোকে সবকিছু দখল করতে দিচ্ছি না। তনিমার সাথে কথা বলতে বলতে বাবা মায়ের কাছে চলে এসেছি। মাকে দেখলাম তনিমার মতো মুখ কালো করে অন্য পাশ ফিরে বসে আছে, বোধহয় বাবার সাথে কিছু নিয়ে আলাপ করছিল। আমাকে দেখতে পেয়ে চুপ হয়ে গেছে। বাবার কাছে যেতে বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা, তোমার অনুমতি না নিয়েই আমি তোমার আঙ্কেলকে একটা কথা দিয়ে ফেলেছি। আমি স্বাভাবিক ভঙ্গিতে বাবার থেকে জানতে চাইলাম, কি কথা দিয়ে ফেলেছো বাবা? বাংলাদেশের ইতিহাসে বোধহয় এটাই প্রথম বিয়ের ঘটনা, যেখানে কিনা বিয়ে করতে কনে স্বয়ং তার পরিবার সমেত শ্বশুরবাড়ি এসছে। বাবার আর আশফাক আঙ্কেলের মুখের দিকে তাকিয়ে বিয়েটা করতেই হলো আমাকে। শুরুতে ভেবেছি সাদিব হয়তো বেঁকে বসবে, কিন্তু না, সে চুপচাপ বিয়ে করতে রাজি হয়ে গেল। তবে শর্ত স্বরূপ বলল, কোনো আয়োজন ছাড়াই সে একদম ঘরোয়া ভাবে বিয়েটা সম্পন্ন করতে চায়। তার কথা অনুযায়ী তাই করা হলো। বিয়েটা একদম সাদামাটা ভাবে হয়েছে। সব মিলিয়ে রাত 10টা নাগাদ বাবা মা এ বাড়িতে উপস্থিত ছিল। অবশেষে আমাকে একা রেখে তারা বিদায় নিল। যাওয়ার আগ পর্যন্ত পুরোটা সময় তনিমা পাশেই বসেছিল। ত্বকির সাথে কেবল যাওয়ার সময়ই দেখা হয়েছে। দুজনকে খুব মিস করছি। ভাই বোনের সম্পর্ক থাকা সত্ত্বেও সারা জীবন তাদের সাথে সাপে নেউলে লেগে গেছি, অথচ আজ বাবা মায়ের সাথে তাদের জন্য কষ্ট হচ্ছে। এই মুহূর্তে কান্নার সাথে সাথে ভীষণ বিরক্ত লাগছে। তাই তো কান্না থামিয়ে মুখ বেজার করে বসে আছি বিছানার এক কোনায়, মনে হাজারো চিন্তার উকি ঝুঁকি। এই তো কয়েক ঘন্টা আগেও তো সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে জীবনে যে এত বড় পরিবর্তন ঘটবে কে জানতো। সাদিবকে আমার শুরু থেকেই ভালো লাগতো। সেদিক থেকে এক কথায় বলতে গেলে সে আমার ক্রাশ। কিন্তু ক্রাশ তো ক্রাশই, ক্রাশটা সব সময় দূর থেকে সুন্দর হয়। তাই প্রথম দেখায় তাকে ভালো লাগলেও পরক্ষণে এক বিশেষ কারণে ওনার প্রতি কোনো আগ্রহ জন্মেনি।
যদি এই বিয়েটা বাকি সব সাধারণ বিয়ের মতো হতো তাহলে হয়তো এতটা খারাপ কখনোই লাগতো না। যা ঘটেছে তা আমার মোটেই কাম্য ছিল না। আমার ভাবনার ছেদ ঘটলো সাদিবের আগমনে। সাদিব এসছে বুঝতে পেরেও চুপচাপ বসে রইলাম। সে আমার অভিব্যক্তি বুঝলো কিনা ঠিক ঠাউর করতে পারলাম না, তবে তার কণ্ঠস্বর আমার কর্ণকুহরে পৌঁছতে কিছুক্ষণ সময় লাগলো। আই এম সরি, আসলে কি থেকে কি হয়ে গেল? সাদিবের সহজ সরল কথা আমাকে অবাক হতে বাধ্য করলো। তার কথা শুনে মনে হলো যেন সে নিজেই চেয়েছিল প্রিয়ন্তী পালিয়ে যাক আর তামান্না তার হয়ে যাক। আশ্চর্য! এক পলক পেছন ফিরে তাকালাম সাদিবের দিকে। সে আগে থেকে স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে আছে আমার পানে। আপনা আপনি আমার ভ্রু জোড়া কুঁচকে গেল। ভাবলাম বিয়ের আসর থেকে বউ পালিয়ে গেছে ব্যাটার, অথচ দেখো কয়েক মুহূর্তের ব্যবধানে সব ভুলে নাচতে নাচতে অন্য আরেকজনকে বিয়ে করে দিব্যি বাসর করতে চলে এসছে। হায় রে ব্যাটা মানুষ রে! অন্য সময় হলে ফেসবুক ট্রেন্ড ফলো করে ব্যাটা মানুষ বলে হেসে উড়িয়ে দিতে পারতাম, কিন্তু এই মুহূর্তে সেটা আমার মতো মন মানসিকতা বা পরিস্থিতি কোনোটাই অবশিষ্ট নেই। আমাকে অবাকে শিকড় থেকে বের করতে সাদিব নিজে থেকেই বলল, রং। কি ভাবছো এত? ভাবছি আপনি এতটা স্বাভাবিক কি করে আছেন। আপনার না বউ পালিয়েছে? কথাটা বলার সময় ভেবেচিন্তে বলা উচিত ছিল। এটাই হয়তো আমার জন্য মঙ্গল ছিল, কারণ আমার থেকে এরূপ কথা শুনে সাদিব তাৎক্ষণিক রেগে গেল। সাদিব নিজের রাগ সংযত করে বিরক্তির সাথে জবাব দিল, অনেক রাত হয়েছে, এত আজে বাজে চিন্তা না করে ঘুমিয়ে পড়ো, আর আমাকেও দয়া করে ঘুমাতে দাও। বালিশে মুখ গুজে কান্না করছেন মিসেস সামিরা শিকদার। পাশে বসে আশফাক শিকদার সবটা পরোক্ষ করছেন। এমনিতেই সারাটা দিন ছুটোছুটিতে করতে করতে তিনি হাঁপিয়ে গেছেন। কোথায় ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে একটু শান্তির ঘুম দেবেন, তা না এসে দেখছে তার অর্ধাঙ্গিনী সামানে চোখের পানিতে বালিশ ভাসাচ্ছে। বিরক্ত চেপে আশফাক শিকদার বললেন, কি হয়েছেটা কি? সে তখন থেকে দেখছি কেঁদেই যাচ্ছ। আরে বলি কারণটা কি, না বললে আমি বুঝবো কি করে? সামিরা শিকদার বালিশ থেকে মাথা তুলে বললেন, তুমি কখনো বুঝতে চেয়েছো আমাকে যে আজ বুঝবে? কি মুশকিলের কথা? আমি কি মন পড়তে পারদর্শী? তুমি বলো তো। তুমি যদি মুখ ফুটে নাই বললে তাহলে আমি কেন পৃথিবীর কারোর সাধ্যই নেই বুঝার। বুঝবে কি করতে? তোমাকে বিয়ে করে আমার জীবনটা একদম বরবাদ হয়ে গেছে। থাকবো না আমি এ বাড়িতে, চলে যাব কাল সকালেই। আশফাক শিকদার স্থির হয়ে বসে রইলেন, কোনো প্রতিক্রিয়া জানালেন না। সামিরা শিকদারের এমন সব হুমকি নতুন কিছু নয়, বরং নিত্যদিনকার। যখনই তিনি রেগে যান তখন এসব কথা চোপে বেড়ান। স্বামীর স্বাভাবিক থাকাটা মেনে নিতে পারলেন না সামিরা, তাই রয়েস হয়ে বললেন, আমার ছেলেটার কি থেকে কি হয়ে গেল সাদিবের বাবা? আশফাক শিকদারের কাছে পুরো বিষয়টি এতক্ষণে পরিষ্কার হলো। লম্বা করে শ্বাস ছেড়ে বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, বুঝলে সামিরা? সামিরা অবাক হলেন, বললেন, তো এখানে ভালোর দেখলেটা কি? আমি শুরু থেকে তোমার ছেলেকে বলেছিলাম প্রিয়ন্তীকে বিয়ে না করতে, সে শুনলো কই? এখন দেখলে না কি হলো? ভাগ্যিস সেই মুহূর্তে তালিবটাও রাজি হয়েছিল, তাই তো এখন শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। তাই বলে তুমি তামান্নার সাথে বিয়ে করিয়ে দিলে কেন? দুনিয়ায় আর কোনো মেয়ে ছিল না নাকি আমার ছেলের জন্য মেয়ের অভাব হতো? শোনো সামিরা, জন্ম, মৃত্যু এবং বিয়ে এই তিনটা জিনিস মানুষের হাতে থাকে না, সৃষ্টিকর্তা প্রদত্ত, বুঝলে? নয়তো আজ সকালেও কি ভাবতে পেরেছিলাম তামান্নাকে নিজের পুত্রবধূ করতে পারবো। স্বামীর কথার যথার্থ বুঝতে পেরে সামিরা চুপসে গেলেন। বলার মতো কোনো কথাই আর কিছুই খুঁজে পেলেন না। রাতে কখন ঘুমিয়েছি ঠিক মনে করতে পারলাম না। চোখ খুলে নিজেকে এক নতুন পরিবেশে আবিষ্কার করলাম। কাল রাতে রাগের মাথায় পুরো রুমটা খেয়াল করার সুযোগ হয়ে ওঠেনি। সাদিব পেশায় একজন ডক্টর হয়, তার সারাটা রুম জুড়ে বই খাতা ছড়াছড়ি। মনে মনে ভাবলাম, আমি তো সারা জীবন পড়াচুরি করে আসলাম, আর আমার ভাগ্যে বুঝি জুটলো এক পড়া পাগল। খেয়াল করলাম সাদিব পাশে বসে বই নিয়েই ঘাটাঘাটি করছিল। হয়তো এতক্ষণে সেও আমার অভিব্যক্তি খেয়াল করেছে। মৃদু হেসে বলল, শুভ সকাল। জবাবে আমিও মৃদু হাসলাম। দেয়াল ঘড়িতে নজর যেতে দেখতে পেলাম সকাল 9:45 বাজতে চলল। হাতটা আপনা আপনি কপালে উঠে গেল। হায় আল্লাহ, এত বেলা হয়ে গেছে অথচ আমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছি। আমি মানি বা না মানি, বর্তমানে তো আমি এবারই বউ। নতুন বউ এত সময় ধরে ঘুমোচ্ছে, না জানি রুমের বাইরের লোকজন উল্টাপাল্টা কি সব মনে করছে। তড়িঘড়ি করে ফ্রেশ হতে চলে গেলাম।
ফ্রেশ হতে যাওয়ার পরে মনে পড়লো এ বাসায় তো আমার জামা কাপড় চোপড় কিছুই আনা হয়নি, তাহলে এখন ফ্রেশ হয়ে পরবোটা কি? আমার ভাবনার ছাদ ঘুরলো সাদীপের ডাকে। রুমের ভেতর থেকে সাদীপ ডেকে বললেন, আলমারিতে শাড়ি রাখা আছে, যেটা পড়তে মন চায় পছন্দ মতো দেখে নিয়ে যাও। ঠেকায় পড়েছে তাই কি আর করার। সাদীপের কথা মতো বেরিয়ে এসে আলমারির সামনে দাঁড়ালাম শাড়ি নেওয়ার উদ্দেশ্যে। আলমারি খুলতে আমার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। এতগুলো শাড়ি, তাও একজন পুরুষ মানুষের রুমে। পরক্ষণে ভাবলাম উনি হয়তো ভালোবেসে প্রিয়ন্তীর জন্য এত শাড়ি কিনেছিলেন, অর্থাৎ আমি এখন প্রিয়ন্তীর জন্য সেই কেনা শাড়ি পরতে চলেছি। নিজেকে নিজের কাছে ভীষণ তুচ্ছ মনে হলো। ছোট থেকে মা যে জিনিসটা কিনতেন সেগুলো সব সময় তনিমা এবং আমার জন্য আলাদা করে কিনে দিতেন। অন্যদের ক্ষেত্রে দু বোনের জিনিস ভাগাভাগি করতে দেখলে আমার সাথে কখনো তার ভাগাভাগি চলতো না। দেখা গেল যে জামাটা দুজনেরই পছন্দ করেছি, সেই জামাটা মা একই সাইজের দুটো করে কিনতেন। এমনই ভাবে কোনো জিনিসের ভাগ তাকে আমার দিতে হয়নি। তাছাড়া তনিমা নিজেও কখনো আমার জিনিসে আগ্রহ দেখায়নি। মোট কথায় পারতে কখনো কারোর জিনিস ব্যবহার করতে হয়নি আমাদের। কতটা খারাপ সময়ের পরিস্থিতির শিকার হয়েছি বুঝতে পেরে কান্না করতে ইচ্ছে হচ্ছে। নিজের বাসা হলে হয়তো এই কষ্টে মাটিতে এক দফা গড়াগড়ি খেতাম। রুম থেকে বাইরে বেরিয়ে আসতে আর এক অস্বস্তির শিকার হলাম। বাসায় মেহমানরা সব এমন ভাবে তাকিয়ে দেখছে যেন কোনো ভিন গ্রহের হতে আগত এলিয়েন তাদের সামনে দিয়ে হেঁটে গেছে। সাদীপের ছোট বোন সাদিয়া আমাকে দেখে মাত্র দৌড়ে আসে। ভাবিজি, বলে জড়িয়ে ধরলো। না চাইতেও আমাকে সাদিয়ার ডাকে মৃদু হেসে সম্মতি জানাতে হলো। সাদিয়ার পরপর সাদিয়ার কাজিন এবং ভাবিরা এসে আমাকে ঘিরে ধরলেন। সবার কৌতূহল আমাকে নিয়ে, পাশাপাশি আমাকে এবং সাদীপকে ঘিরে অবান্তর কতগুলো কৌতুক চলল। একজন তো কৌতুকের স্বরে বলে বসলেন, কি নতুন বউয়ের ঘুম হয়েছে তো ঠিকঠাক? হ্যাঁ। চুপচাপ মাথা নিচু করে বসে সবার কথাগুলো শুনছিলাম। সবার কথার মাঝে সামিরা আন্টির ডাক পড়ল। তিনি রান্নাঘর থেকে হাঁক ছেড়ে সাদিয়াকে ডাকলেন। এতক্ষণে আমার ওনার কথা মনে হলো। কাল রাতে ওনাকে এক পলকের জন্য দেখিনি। এত কিছু ঘটে গেল অথচ আন্টি একদম চুপচাপ আড়ালে সরে রইলেন। ঠিক কি কারণে তা মোটেও বোধগম্য হলো না। সাদিয়া রান্নাঘর থেকে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার মিষ্টি ভাইয়েরা সবাই এবার আমার নতুন ভাবিটাকে কিছুক্ষণের জন্য একটু ছেড়ে দিন তো দেখি। তার তো এখনো ব্রেকফাস্ট করাই হয়নি। এমন সময় নিচে গাড়ির হর্নের আওয়াজ কানে ভেসে এলো। বুঝলাম সাদীপ চলে এসছে। যাওয়ার আগে বলে গিয়েছিলেন যেন আগে ভাগে তৈরি হয়ে থাকি, তিনি এসে দিয়ে আসবেন। রাস্তায় পুরোটায় সময় গাড়িতে দুজন চুপচাপ বসে কাটালাম। তিনি মনোযোগ দিয়ে ড্রাইভিং করছেন এবং আমি বাইরের পরিবেশ দেখতে ব্যস্ত। স্বভাবতই তিনি একটু কম কথা বলেন, যেটা প্রথম দিন থেকেই খেয়াল করেছি। অন্যদিকে আমি হচ্ছি বাচাল স্বভাবের, কথা না বলে থাকতে পারি না। তবে এই মুহূর্তে বাচালগিরি করার মতো দুঃসাহস হলো না। কি জানি আমার বাচাল স্বভাবের জন্য শান্ত শিষ্ট একজন মানুষকে আবার রাগাতে বাধ্য করে কিনা। শত হলেও আগে নিজের আত্মসম্মান বেশি, কিন্তু মাথা আর মন কি সব সময় এক কথা বলে? মাথা যদি বলে চুপ করে বসে থাক, তো মন বলে কথা বল। কতক্ষণ এভাবে চুপ করে বসে থাকবি? নয়তো কথা না বলতে পারার কারণে তোর কথা সব পেটে জমে এক সময় তোর পেট ফেটে যাবে। দ্বিধা সংশয় ছেড়ে অবশেষে মনের কথাটাই মেনে নিলাম। নিজেকে আশ্বস্ত করে সাদীপকে উদ্দেশ্য করে বললাম, একটা কথা জিজ্ঞেস করব? সাদীপ ছোট করে বলে, বলে সম্মতি জানালে বললাম, বলছে আপনি তো সবসময় ব্যস্তই থাকেন, তো কাজ ফেলে আমাদের বাসায় যাচ্ছেন যে কোনো সমস্যা হবে না? কাজ তো আছে বটে, কিন্তু শত ব্যস্ততার মাঝেও কখনো কখনো নিজের প্রয়োজনে সময় বের করে নিতে হয়। অন্য সব মানুষের মতো আমারও যে একটা পরিবার আছে। তাছাড়া কাল বাবা কি বললো শুনলে না? যে কোনো উপায়ে যেন তোমাকে তোমাদের বাসায় নিয়ে যাই। বাবা আবার তোমার ব্যাপারে আগে থেকেই অনেক বেশি সিরিয়াস। ও, বলে চুপ করে বসে রইলাম। ওনার বলা পরিবারের কথাটা মাথায় গেঁথে গেছে আমার। উনি কি তবে পরিবারের মধ্যে আমাকেও ফেললেন? সাদীপ পুনরায় বলল, এত কথা থাকতে হঠাৎ এই প্রশ্ন করলে? না, এমনি। যাও, এসে গেছি আমরা। সাদীপ কথাটা বলতে দেরি, আমার গাড়ি থেকে নামতে দেরি হলো না। গাড়ি থেকে নেমে কোনো দিক না ভেবে সামনের দিকে অগ্রসর হচ্ছি। হঠাৎ মনে হলো এমন অভদ্রতা কোথা থেকে শিখলাম। ওনাকে একবার ভেতরে আসতে বলা উচিত ছিল, নয়তো মা জানতে পারলে কেলাবে।
ভেবে পেছনে ফিরলাম। ততক্ষণে তিনি চলে যেতে নিচ্ছিলেন। আমি বললাম, আপনি যাবেন না? না, আবার এখন হাতে সময় নেই, পরে এসে না হয় তোমায় নিয়ে যাব। বলে দাঁড়ালেন না, চলে গেলেন। বাসার ভেতরে ঢুকতে ত্বকি দৌড়ে এসে জড়িয়ে ধরে চেঁচিয়ে বলে উঠল, আপু, অবশেষে তুই আসছিস। ছোট আপু, কই গেলি তুই? তাড়াতাড়ি বেরিয়ে আয়, বড় আপু এসছে, দেখে যা। ত্বকির আওয়াজে তনিমা নিজের রুম থেকে বেরিয়ে এলো। পরপর মামুনিও ছুটে এলেন। বোঝা যাচ্ছে তিনি তখন নামাজ পড়ছিলেন শুনে তিনিও সেভাবে চলে এসছে। মামুনি জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেলেন, মুখে হাত বুলিয়ে বললেন, আমার মেয়েটা দুদিন কেমন শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া মনে হয় ঠিকমতো করনি। আসার সময় মনে মনে ভাবছিলাম নিশ্চয়ই মা এই প্রশ্নটা সবার আগে করবে। একদম ঠিক ধরেছি। সাইড থেকে তনিমা জবাব দিল, তোমার মেয়ে এমনিতেও দামড়া কদু ছিল না কোনো কালি, তাই না রে তোকি? তনিমার কথায় তোকে সম্মতি জানালো। তাদের ইয়ার্কি মারা কথা শুনে মামনি তাদের চোখ পাকালেন। তোকেই সেই চিরচেনা সম্বোধন এবং মায়ের চোখ পাকানো দেখে আমি আমার হাসি থামিয়ে রাখতে পারলাম না। মেয়েটা আসতে না আসতে খোঁচা মারা শুরু করে দিলি, বলি ভালো হবি না তোরা কোনোদিন। মামনি আমার দিকে তাকিয়ে বলল, সাদীপ আসেনি সাথে? কই দেখছি না যে। এসেছে, গেটের সামনে নামিয়ে দিয়ে গেছে। শুনে মায়ের মুখখানি একটু ফ্যাকাশে হয়ে গেল। পরক্ষণে বললেন, নিশ্চিত তুই আসতে বলিসনি? তোর তো এমনিতেও কাণ্ডজ্ঞানের অভাব আছে। বলেছি, বললো কাজ আছে, এখন আসতে পারবে না, পরে এসে নিয়ে যাবে। রাখো তো, আসার হলে আসুক, না আসতে চাইলে না আসুক, আমাদের আপাতত আপু হলেই চলবে। আপু চল তো, কতদিন তোর সাথে মারামারি লাগে না? আমারও তোদের মারতে না পেরে হাত দুইটা উসখুস করতেছে, চল। নিজের রুমে ঢুকে শব্দ করে বিছানায় শুয়ে পড়লাম। চারপাশে চোখ বুলিয়ে দেখতে লাগলাম। তনিমার রুমটা বেশ ভালোভাবে গুছিয়ে রেখেছে, অথচ আমি থাকাকালীন সে এখানের জিনিস ওখানে নিয়ে রাখতো। তনিমা পাশে বসে আমার ফোন ঘাটাঘাটি করছে। গ্যালারিতে প্রিয়ন্তীর ছবিগুলোকে খুঁটে খুঁটে দেখতে লাগলো। তনিমার এমন কাণ্ডে বেশ বিরক্তি বোধ করলাম। বিরক্তিতে মুখ থেকে চ শব্দটি বেরিয়ে আসলো। দাঁতে দাঁত চেপে বললাম, কি দেখছিস এত? ওরে দেখার মতো এত কি আছে বুঝলাম না আমি। আপু একটা সত্যি কথা বলতো। তোর আবার এমন কি সত্যি জানার আছে? আরে শোন না, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। এটার জন্য গত 2 দিন আমি শান্তিতে ঘুমোতে পারি নাই। তুই এবার সত্যিটা বলে আমার ঘুমটা এনে দে। কি এমন গুরুত্বপূর্ণ কথা বল শুনি। প্রিয়ন্তীর বয়ফ্রেন্ড কি তোরে মেনে নিছে? না মানে শত হলেও তো সাদিপ ভাইয়া প্রিয়ন্তীর জন্য তো সেবার রিজেক্ট করেছিল। তনিমা সম্পর্কে আমার ছোট বোন হলেও তার সাথে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যত ঝগড়াঝাটি বাড়াবাড়ি হোক না কেন, দিন শেষে দুজনের সাথে কোনো কথা শেয়ার না করে থাকতেই পারি না। সেই সুবাদে প্রতিবারের মতো তনিমা নিজের আগ্রহ দমিয়ে রাখতে পারেনি। মেনে নেয়াটা যদি এতটা সহজ হতো তনিমা, তাহলে পৃথিবীতে ভালোবাসা নামক 4 অক্ষরের শব্দটা ভীষণ তুচ্ছ হয়ে যেত। তনিমা যা বোঝার বুঝে গেছে, তাকে আর বিশেষ কিছুই বলতে হয়নি। পরক্ষণে সে প্রসঙ্গ পরিবর্তন করে নিত্যদিনকার আলোচনায় মেতে উঠল। সাদিপের সাথে প্রিয়ন্তীর সম্পর্ক খুব দীর্ঘ সময় না হলেও ও এমন এক পর্যায়ের যে যতটা গভীর সম্পর্কে জড়ালে কেউ কারো স্মৃতি আঁকড়ে ধরে বহু বছর বাঁচতে পারে। এই তো সেদিন পাশের বাসার ভাড়াটিয়া হয়ে এসেছিল প্রিয়ন্তীর পরিবার। ততদিনে ভেতরে ভেতরে সাদিপের সাথে তামান্নার বিয়ের কথাবার্তা চলছিল। সাদিপের বাবা আশফাক শিকদার এবং তামান্নার বাবা তালিব আফসার দুজনের মাঝে মতামতের আদান প্রদান হয়ে গেছে। বাকি রইল সাদিপ তামান্নার মতামত। মিসেস সামিরা শিকদার শুরুতে একটু আপত্তি করলেও পরক্ষণে তিনি সবটা মেনে নিয়েছিলেন। সাদিপকে জানালে সাদিপ বলল সে প্রিয়ন্তীকে নিজের সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছে, সুতরাং তামান্নার সাথে সে বিয়েতে মত দিতে পারছে না। সামিরা শিকদারের একটা মাত্র ছেলে, তিনি ছেলের এক কথায় পুনরায় বেঁকে বসলেন। সাদিপের পছন্দের মেয়েকেই তিনি ঘরে তুলবেন। আশফাক শিকদার কথা দেওয়ায় দিয়েছেন, এখন ছেলের দিকে তাকিয়ে সেটা তুলেও নিতে বাধ্য হবেন। ছেলে আর বউয়ের গো ধরে বসাতে আশফাক শিকদার কিছুই বলতে পারেননি। সাদিপের আর সামিরার জোড়াজড়িতে বাধ্য হয়ে রাজি হলেন প্রিয়ন্তীকে পুত্রবধূ রূপে স্বীকার করতে। রাত 11টা। সাদিপ বেলকনিতে দাঁড়িয়ে পুরনো স্মৃতিসমূহের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে। তার রুমের বরাবর পাশের ফ্ল্যাটের রুমটার লাইট গত কয়েকদিন যাবৎ বন্ধ রয়েছে। বেলকনিতেও কারোর আনাগোনা নেই। এই তো
বিয়ের আগের দিন রাতেও দুজন প্রায় সারা রাত গল্প করে কাটিয়েছে। ভাবতেই ভেতরে জমিয়ে রাখা চাপা আর্তনাদগুলো বেরিয়ে আসতে চাইছে। ওপর থেকে যতটা কঠোর এবং ভালো থাকার অভিনয় করে যাচ্ছে, আসলে ভেতরটা তার ততটাই কষ্টে ভরপুর। বাবার কথা মতো তামান্নার সাথে সংসার গুছিয়ে চলার জন্য তো ঠিকই পা বাড়িয়েছে, কিন্তু মনটা তো এখনো পড়ে আছে প্রাক্তন প্রেমিকার কাছে। প্রিয়ন্তীকে ভুলবার তাড়নায় নিজেকে সারাদিন ব্যস্ত রাখার অব্যর্থ প্রচেষ্টা চালিয়ে গেলেও দিন শেষে ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে পৌঁছায় সাদিব, যার তরুণ অতীতকে ভুলতে গিয়েও সে বর্তমানকে উপেক্ষা করে চলছে। প্রিয়ন্তীর বিশ্বাসঘাতকতা সাদিবকে কঠোর হতে বাধ্য করলো, মনকে সান্ত্বনা জানালো। যে আমার কথা একটিবারের জন্য ভাবেনি, তাকে আমিও ভাববো না। সে যেমন নিজের বর্তমান ভেবে আমায় ছেড়ে চলে গেছে, তেমনি আমাকেও পারতে হবে নিজের বর্তমানের জন্য প্রিয়ন্তীকে ভুলে তামান্নাকে নিয়ে বাঁচতে। এক ছলনাময়ের জন্য পারবো না বর্তমানে যাকে নিজের সাথে জড়িয়েছি তার জীবনটাকে নরকে ঠেলে দিতে। মনকে শান্ত করে সাদিব নিজের মুঠোফোনটি তুলে নিল। তামান্নাকে রেখে আসার পর একটিবারের জন্য খবর নেওয়া হয়নি। ভাবলো তাকে একবার ফোন করবে। তার পর মুহূর্তে মনে হলো মুঠোফোনে তো তামান্নার নাম্বারটাই নেওয়া হয়নি। নিশ্চয়ই সাদিয়ার কাছে গেলে পাওয়া যাবে হয়তো। পরক্ষণে হাত থেকে ফোনটি রেখে দিল। ভাবলো এত রাতে সাদিয়াকে ডিস্টার্ব না করি, পরে নিয়ে নেওয়া যাবে। তনিমা নিজের ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ লাফিয়ে শোয়া থেকে বসে পড়ল। পাশে ধাক্কা মেরে তামান্নাকে জানালো, এই আপু ওঠ না। ঘুমন্ত অবস্থায় তামান্নার জবাব দিল, আরে এই আপু। কি সমস্যা তোর? ঘুমে ডিস্টার্ব করিস না তনিমা, ঘুমোতে দে, কতদিন ঘুমাই না। ঘুমের ঘোরে তামান্না কথাগুলো আওড়াচ্ছিল। আপু তুই এখন না উঠলে সব তোলপাড় হয়ে যাবে বলে দিলাম। দেখবি ছাদ ফুটো হয়ে আকাশ থেকে বৃষ্টি নামবে তোর মুখের ওপর। হলে হোক। এই যা কেটে গেছে। বলে তনিমা শান্ত হতে আবারও মেসেঞ্জারের কলে ফোনটি বেজে উঠল। তনিমার জোড়াজুড়িতে আর ঘুমিয়ে থাকার জোর রইল না। উঠে বসে রইলাম। কানের কাছে কেউ এত চেঁচালে কি আর ঘুমিয়ে থাকা যায়? একটু পর নিশ্চিত মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আমাকে উঠে বসতে দেখে তনিমা ভিডিও কল রিসিভ করলো। ফোনের অপর প্রান্ত থেকে এক যুবতীর কণ্ঠস্বর ভেসে এলো। তাকিয়ে খেয়াল করলাম যুবতীটির মুখে স্পষ্ট হাসির ছাপ লেপ্টে রয়েছে। আমার চেহারা ফোনের স্ক্রিনে বিদ্যমান হতে মেয়েটি কিঞ্চিত রাগী স্বরে বলল, কি ব্যাপার ভাবি, ও বাড়ি গিয়ে আমাকে একদম ভুলেই গেলে? সাদিয়ার কথা শুনে আমার ঠোঁট দুটো হালকা প্রসারিত হলো। আরে না, তোমাকে ভুলি কিভাবে বলো? আসলে হয়েছে কি। থাক ভাবি, আর ব্যাখ্যা দিতে হবে না। তুমি জানো না, তুমি চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি। সাদিয়ার কথা শুনে অবাক না হয়ে পারলাম না। আমি এসেছি দুদিনও হলো না, অমনি মেয়েটা এমন ভাব ধরলো যেন আমি তার বাসায় আগেও কতবার গিয়ে ঠেকেছি। মনের কথা মনে চেপে রেখে বললাম, সে কি, কেন, বাকিরা কোথায়? কোথায় আবার কোথায় আবার? সবাই কি সব সময়ের জন্য থাকতে এসেছে নাকি? সেই কখন চলে গেছে। বাসায় এখন শুধু আমি, বাবা, আম্মু আর ভাইয়া আছি। পাশ থেকে তনিমা জবাব দিল, তো কি হয়েছে? আগেও তো এমন থাকতি, এখনো কয়দিন থাকবি? আপু চলে গেলে আবার যে আমি একা হয়ে যাব সে বেলায়? যদিও আমি এত তাড়াতাড়ি ওরে ছাড়তেছি না রে সাধু। শুয়ে সাদিয়া তনিমাকে জানালো, আগে তো তোর বোন থাকলেও সে বর্তমানে আমার ভাবি। এটা এখন থেকে ওনারই বাড়ি, বুঝলি? তাই তার বাড়িতে তারা আসতে বলতেছি, তোর তাতে কি? জবাবে তনিমা ভেঙচিয়ে বলল, ইস, কইলেই হইল। শোন তোরে কি বলি, তোর ভাইরে বলবি কয়দিন পর নিতে আসতে, কারণ একবার গেলে তো আর সহজে পাবো না। দুজনের মাঝে কথা কাটাকাটি করতে করতে এক প্রকার ঝগড়াঝাটি হওয়ার প্রবণতা তৈরি হচ্ছিল দেখে পাশ থেকে তনিমাকে মৃদু ধমকে উঠলাম, তনিমা তুই চুপ করবি? এই দেখি দুজনের গলায় গলায় খাতির, একজন আরেকজন ছাড়া চলতে পারিস না, তাহলে দুজন ঝগড়া করিস কেন? হ্যাঁ, ছোট আছিস এখনো? কলেজ শেষ হতে চললো তোদের, কথাটা মাথায় রাখি। ধমক শুনে দুজনেই চুপ করে রইল। দুজনের কাজই এটা। কথা বলার ফাঁকে হঠাৎ হঠাৎ ঝগড়ার পরিবেশ তৈরি হয়ে যায়। পরক্ষণে দুইজন এমন ভাবে মিশে যায় যেন একটু আগে তাদের মধ্যে কিচ্ছু হয়নি। সাদিয়ার কথা বলার ফাঁকে একটি প্রশ্ন বারবার মনে উকি মারতে থাকলো। ভাবনা চিন্তা ছাড়া সাদিয়াকে জিজ্ঞেস করলাম, সাদিয়া তোমার ভাইয়া বাড়িতে ফিরেছে? হ্যাঁ ফিরেছে, খেয়ে এখন বিশ্রাম নিচ্ছে। হয়তোবা ঘুমাচ্ছে। দেখলাম রুমের ডোর বন্ধ। কেন, তোমার সাথে কথা হয়নি? সাদিয়ার প্রশ্নের জবাব দিতে ইচ্ছে হলো না, তাই প্রসঙ্গ পাল্টে ফেললাম।
কবে আসবে কিছু বলেছে? সাদিয়া দুষ্টুমির ছলে তনিমাকে চোখ দিয়ে ইশারা করে বলল, কি ব্যাপার তনিমা, তুই না বলেছিলি তোর বোনকে সহজে আসতে দিবি না? এখন তো দেখছি তোর বোনই তোর দুলাভাইকে ছেড়ে থাকতে পারছে না। হুম হুম। মহা মুশকিলে পড়লাম তো। হ্যাঁ না এর জবাবে মেয়েটা তিল থেকে তাল বানিয়ে বসে আছে। এত পাকা বর্তমান যুগের পোলাপান, হায় আল্লাহ, নিজেকে নিজে ধিক্কার জানালাম। সমস্যা নেই ভাবি, খুব শীঘ্রই যাবে তোমাকে নিয়ে আসতে, সাথে আমিও না হয়ে গেলাম। আমি গেলে বুঝছিস তনিমা তোর খবর আছে। তালিব আফসার অফিস থেকে বাড়ি ফিরতে অন্য দিনের তুলনায় আজ একটু দেরি করলেন। ঘরে ঢুকে ফ্রেশ হতে নিজের স্ত্রীর মুখে মেয়ের আসার খবর শুনতে পেলেন। খবরটা শুনে বেজায় খুশি হলেন। বুঝলেন সব তাহলে স্বাভাবিক গতিতে চলছে। স্ত্রীর কাছে জানতে চাইলেন, তো কি বুঝলে? এত খুশি হইও না তামান্নার বাবা। তামান্না একা এসেছে, সাথে কিন্তু তোমার প্রাণপ্রিয় বন্ধুর ছেলে আসেনি। তালিব আফসার অবাক হলেন না, বরং তাতে একটু অসন্তুষ্ট দেখালো। তবে ওপর থেকে স্ত্রীর সামনে প্রকাশ করলেন না। সে ব্যস্ত মানুষ জানোই তো, তাই আসেনি। এতে এত রিয়েক্ট। নীলিমা তালিব আফসারের কথায় হাল ছেড়ে দিলেন। হতাশ হয়ে বললেন, আমার মেয়েটা হাসতে ভুলে গেছে তামান্নার বাবা। তুমি জানো না, ও সেই যে এসেছে এখনো রুম থেকে বের হয়নি। আমার সাথেও আগের মতো কথা বলছে না। আহ নীলিমা, তুমি শুধু শুধু এত কিছু ভাবছো। দুই বোন একসাথে গিয়ে দেখো গল্প করছে, তাই তোমাকে সময় দিচ্ছে না। এত অস্থির হওয়ার কি আছে? তালিব আফসারের ভাবলেশহীন জবাবে নীলিমার চোখের পানি টলমল করছে। জবাবে তিনি বললেন, বুঝলাম আমি না হয় ওর মা না, এমনকি রক্তের সম্পর্কও কেউ হই না, কিন্তু তুমি তো ওর আসল বাবা। একজন বাবা কিভাবে নিজের মেয়ের ব্যাপারে এত উদাস থাকতে পারে আমার বুঝে আসে না। নীলিমার কথায় তালিব আফসারের চেহারায় বিরক্তির ছাপ ফুটে উঠল। দাঁতে দাঁত চেপে বললেন, আহ নীলিমা, কি হচ্ছে? কথাগুলো আস্তে বলা যায় না? নাকি ওকে শোনাতে চাচ্ছ? নীলিমা চুপসে গেলেন। তালিব আফসার বললেন, ও যদি ব্যাপারটা জানতে পারে তাহলে কিন্তু হিতে বিপরীত, সেটা তুমি ভালোভাবেই জানো। তাই যা হচ্ছে হতে দাও। আমার মেয়ের চিন্তা আমি ঠিকই করছি। হিতে বিপরীত হলে আর কি হবে? মেয়েটার জীবনটা তো নিজের হাতে ধরে শেষ করে দিয়েছ। দেখছি তো মেয়েটা আমার গত 2 দিনে কতখানি শুকিয়ে গেছে। ঘুরে ফিরে সেই একই কথা বলছো। বলেছি না কান্নাকাটি না করে যা হচ্ছে হতে দাও। একদিন সব স্বাভাবিক হয়ে যাবে, দেখে নিও। নীলিমা শান্ত হয়ে বললেন, আল্লাহ করুণা করুক, যেন তাই হয়। এখন যাও, ওকে ডেকে নাও। দেখি কেমন শুকিয়েছেন ভাবি তোমার মেয়েকে। এতক্ষণে বোধ হয় ঘুমিয়ে পড়েছে, কাল সকালে কথা বলো। আচ্ছা তাহলে ঘুমাতে দাও। স্বভাবসুলভ প্রতিদিনের মতো ঘুম ভাঙতে বড্ড দেরি করে ফেললাম। গত 2 দিন তাড়াতাড়ি ওঠার দরুন হয়তো আজকের দিনের ঘুমখানি একটু বেশি চাড়া দিয়েছে। বাহ, ঘুমও বোঝে কোনটা বাপের বাড়ি কোনটা শ্বশুর বাড়ি। অন্য সময় হলে এতক্ষণে মামুনি এক গাদা কথা শুনিয়ে দিত। সকাল সকাল মায়ের বকাঝকা খেয়ে ঘুম থেকে ওঠা আমার রোজকার রুটিন হয়ে গেছে। কিন্তু প্রতিদিনের মতো মা আজ চেঁচামেচি করে ডেকে তোলেননি, বরং উঠে দেখে সব শান্ত। ফ্রেশ হয়ে রুমের বাইরে যেতে দেখলাম বাবা সোফায় বসে টেলিভিশন দেখছেন, পাশে ত্বকি বসে ফোনে গেমস খেলতে ব্যস্ত, আর রান্নাঘরে তনিমা মামুনির সাথে ছোটাছুটি করে কাজে হাত লাগাচ্ছে। সবার কাজকর্মে অবাক না হয়ে তনিমার কাজ আমাকে বেশ অবাক করে দিয়েছে। বাবার দৃষ্টি আমার দিকে নিক্ষিপ্ত হলে বাবা হাসি মুখে কিছু বলতে চাইলেন। আমি সেদিকে না তাকিয়ে মামুনির কাছে রান্নাঘরের দিকে চলে গেলাম। বাবার উপর যে অভিমান করে আছি একটু বুঝুক বাবা। কি ব্যাপার মামুনি? আমি কবুল বলার পর দেখি সম্পর্কের সাথে সাথে সবকিছুর পরিবর্তন ঘটে গেছে। তোমার ছোট মেয়েও দেখি আজকাল কাজে কর্মে বেশ ব্যস্ত থাকে। কই আগে তো বললেও কানে শুনতো না। আগেই বলেছিলাম তুই শ্বশুর বাড়ি গেলে আমি কানে শুনবো, অন্যথায় আমার বয়ের সাথে সাথে কানে থাকতেও সমস্যা নেই। এতদিন তুই ছিলি সেজন্য করতাম না, এখন তুই নাই তাই করছি। তাছাড়া তোর মা বলেছে যে সে আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে না। ঠিক হয়ে আছে, কতকাল আজারা খাবি? আলসেমি ঝেড়ে তার চেয়ে কাজ কাম করে খা। কিছু না হোক ব্যায়ামটা তো হবে। আমার তনিমার কথার মাঝে মামনি
আমার পাশে এসে বসলেন। বাটিতে করে খানিকটা পায়েস নিয়ে মুখের সামনে ধরলেন, বললেন, খোঁজাখুঁজি পরেও করা যাবে, আগে খেয়ে নে, অনেক বেলা হয়ে গেছে, নে হা কর দেখি। বাটিতে থাকা পায়েসের দিকে নজর যেতে চোখ দুটো চকচক করে উঠল। শেষ কবে মায়ের হাতের পায়েস খেয়েছে ঠিক মনে করতে পারছি না। দেরি না করে চট করে মুখে তুলে নিলাম। বৃদ্ধা আঙুল আর তর্জনী একসাথ করে বৃত্তাকার করে মায়ের দিকে দেখলাম। বললাম, মা, কতদিন পরে, দারুণ হয়েছে। মামুনি তৃপ্তির হাসি হাসলেন। তোর জন্যই বানিয়েছি, আরো খেতে চাইলে নিয়ে খাস, রান্নাঘরে রাখা আছে। আচ্ছা, তুমি আজ আমাকে ডেকে তুললে না? তুমি তো কখনো আমার সাথে চিল্লাচিল্লি না করে থাকতেই পারো না, তাহলে আজ কিভাবে ভুল হলো? মামুনি হাসলেন। এখন থেকে প্রতিদিন কি আর এভাবে ঘুমাতে পারবি নাকি? ও বাড়ির লোকজন কি বলবে? মায়ের কথাটা শুনে মনটা বেজায় খারাপ হয়ে গেছে। ভাবলাম, সত্যি তো, এখন আমি এবারের অতিথি। চাইলেও যখন তখন এই বাড়িতে না তো পা ফেলতে পারবো, আর না তো ওই বাড়িতে নিজের মতো চলতে পারবো। মেয়েদের জন্য জগতের এই নিয়মটা এতটা জটিল না হলেও পারতো। আমার ভাবনার মাঝে অপর পাশের খালি চেয়ারে এসে বাবা বসলেন। মাকে উদ্দেশ্য করে বললেন, নীলিমা, আমাকে আর তোমার বড় মেয়েকে 2 কাপ চা দিও তো। বাপ বেটি চা খেতে খেতে একটু গল্প গুজব করি, কি বলো মা? আমার দিকে তাকিয়ে বাবা বললেন। আমি নিশ্চুপ। বাবার উপর অভিমানের পাল্লাটা এখনো ভারী হয়ে আছে। বাবার অনুরোধে বিয়েতে সেদিন রাজি হলেও আসলে মন থেকে রাজি হতে পারিনি। বাবা হয়তো আমার অভিমানটা বুঝতে পেরেছে। মাকে সবসময় বলতে শুনেছি আমি নাকি বাবার ফটোকপি। চেহারা, কাজকর্মের পাশাপাশি রাগ, অভিমানটাও নাকি তার থেকে পাওয়া। তাই হয়তো তিনি অভিমান বুঝতে পেরে আদর করে মেয়ের অভিমান ভাঙাতে এসছেন। মা মাথা নেড়ে চা বানাতে রান্নাঘরের দিকে ছুটে গেলেন। বাবা মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছে আমার মাটা? বাবার উপর অভিমান করেছে বুঝি? বাবার আদর মিশ্রিত কণ্ঠে নিজেকে শক্ত রাখতে পারলাম না। জড়িয়ে ধরে কেঁদে দিলাম। বাবাও সেরকম জড়িয়ে ধরে নিশ্চুপ রইলেন। বুঝতে পারলাম আমার কান্নায় ওনার চোখের কোণেও পানি এসে জমেছে। সেকেন্ড 5 পর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বাবা জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন? কি হয়েছে বলো আমায়। কেউ কিছু বলেছে? চোখের পানি মুছে নিজেকে সামলে নিলাম। না সূচক মাথা নাড়লাম, বোঝাতে চাইলাম কেউ কিছুই বলেনি। তাহলে কাঁদছো কেন? এমনি। ও, বাড়ির সবাইকে কেমন দেখলে? হ্যাঁ, ভালোই। সবাই তো আমার পূর্ব পরিচিত, নতুন করে কি দেখার আছে? তা তো অবশ্যই। এবার তাহলে পড়াশোনাটা শুরু করে দাও কেমন? বিয়ে হয়েছে বলে যে পড়াশোনা বন্ধ করে দিতে হবে এমনটা কিন্তু না। কিন্তু বাবা, ওনারা কি মেনে নেবেন? মনের সংশয় থেকে বললাম, সাদীপের বাবার সাথে সকালে কথা হয়েছে। সে নিজে থেকে বলল আমাকে, অনেক দিন তো হলো ভার্সিটি যাও না, আজ তো ছুটির দিন, কাল থেকে যাওয়া শুরু করে দাও। সবচেয়ে তিক্ত শব্দ কোনটি জানেন? প্রতিদিন সকালে বেজে ওঠা অ্যালার্মের শব্দ। আরেকটা হচ্ছে যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকবেন এবং সে মুহূর্তে কানের কাছে মুঠো ফোনটি সশব্দে বেজে উঠবে। অতঃপর শান্তির ঘুম বাদ দিয়ে ফোন রিসিভ করতে দেখবেন সেটা গ্রামীণ ফোন সিম কোম্পানি থেকে আসা ফোন। গভীর রাতের ঘটে যাওয়া এমন ঘটনার পর ঠিক সকালের দিকে আবারও সেই মুঠো ফোনে তিক্ত শব্দটা কানে আসতেই শান্তির ঘুম চোখ থেকে উধাও হয়ে গেছে। কানের ওপর বালিশ চেপে তিক্ত শব্দটাকে পরিহার করতে চাইলেও পরক্ষণে তার সম্ভব হয়নি। এভাবে বার কয়েক আপনা আপনি বেজে বন্ধ হয়ে গেলে কি হয়? যে ঘুমের জন্য এত সহ্য করলাম সেই ঘুম তো ঠিকই ভাঙলো। বিরক্তি চেপে ঘুম জড়িত কণ্ঠে রিসিভ করে বললাম, সমস্যা কি? কে আপনি? এত সকাল সকাল অভদ্রের মতো ফোন দিচ্ছেন কেন? দেখছেন না রিসিভ করছি না? লোকটা জবাব দিল, সকাল 9:30-ও যে এত সকাল হতে পারে তা তো কোনো কালেও শুনিনি। কে আপনি? পরিচয় জানতে চেয়েছি, তা না দিয়ে উল্টা প্রশ্ন করছেন কেন? হ্যাঁ, ভারী আজব লোক তো। আমি সাদীপ। সাদীপ? নামটা কর্ণকুহুরে পৌঁছতে শোয়া থেকে উঠে বসে পড়লাম। আমাকে হুট করে ফোন করে লোকটা অবাক করে দিয়েছে বটে, অথচ আমি ভেবে নিয়েছিলাম ইনি হয়তো আমাকে ভুলেই গেছেন বা কখনো মনে করতে পারেন বলে ধারণার বাইরে ছিল। সালাম বিনিময় করে জিজ্ঞেস করলাম, সরি, আমি আসলে বুঝতে পারিনি অভদ্র বলা লোকটি যে আপনি হবেন। কেউ যেহেতু এতবার কল করেছে তার মানে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজেই করেছে।
সেই ক্ষেত্রে এভাবে পড়ে পড়ে না ঘুমিয়ে আগে উচিত ছিল তোমার কলটা রিসিভ করা। পরের বার থেকে যেন এরকম বিষয়, যদিও তোমাকে এই নিয়ে আমি 2বারই কল করেছি। আচ্ছা, বুঝেছি। তো যা বলার জন্য কল দেয়া, বিকেলে রেডি থেকো, আমি এসে নিয়ে যাব। যেন দেরি না করো তাই আগে থেকেই বলে রাখছি। কথাটা শেষ করে সাদীপ আমার জবাবের অপেক্ষা করলো না, মুখের ওপর লাইনটা কেটে দিল। ক্যাম্পাসে পা রাখতে শুরুতেই দেখা হয়ে গেল তন্ময়ের সাথে। তন্ময় তখন ক্লাসরুমের দিকেই যাচ্ছিল। আমাকে দেখতে পেয়ে মুচকি হেসে এগিয়ে এলো। তুই ঠিক আছিস? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছিস। তাহলে কই ছিলি এতদিন? ক্যাম্পাসে আসিসনি যে? বাসায় ছিলাম না। বাসায় ছিলি না তো কই ছিলি? তুই তো হুটহাট কোথাও যাস না, বিশেষ করে কোনো ভ্যাকেশন ছাড়া। তন্ময়ের কথা শুনলে বুঝলাম তার মনে অনেক প্রশ্ন। তাকে এই মুহূর্তে সত্যিটা জানানোর মতো সাহস বা মানসিকতা কোনোটাই আমার হলো না। অন্যদিকে আমি গুছিয়ে মিথ্যে বলার মতো যথেষ্ট অপরিপক্ক। তার চেয়ে বরং কথাগুলো পাশ কাটিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালালাম। তার টপার স্টুডেন্ট আজ এত দেরি করে ক্যাম্পাসে এলো, বিষয়টা তো বেশ ভাবাচ্ছে আমায়। কি ব্যাপার? ভাবুক ভঙ্গিতে বললাম। তন্ময় মুচকি হাসলো, বলল, চল একসাথেই যাই। তন্ময় পুনরায় জিজ্ঞেস করলো, তোর ফোনে কি হয়েছে? কি হবে? পরক্ষণে সকালের কলের কথা মনে পড়লো। সাদিবের আগের কলগুলো তন্ময় করেছিল। ফিরতি কল না করে ভাবলাম ক্যাম্পাসে এসেই কথা বলে নিব। তন্ময়কে বললাম, ও হ্যাঁ, তুই কি ফোন দিয়েছিলি? তোকে এতদিন আসতে না দেখে ভাবলাম একটা ফোন দিয়ে দেখি। সকালে এতগুলো ফোন দিলাম, একটা কলও তো রিসিভ করিসনি। বিকেল গড়াতে সাদিবের এ বাড়িতে উদয় হলো। লোকটাকে দেখেই মনে হচ্ছে বেশ তাড়াহুড়োর মধ্যে এসছে, যদিও আমি আশা করিনি সে এত তাড়াতাড়ি নিচে চলে আসবে। ভেবেছি হয়তো তনিমার কথা মতো আমার এ বাড়িতে সপ্তাহখানিক থাকার সময় গড়াবে। সাদিবের কেনা প্রিয়ন্তীর জন্য শাড়িগুলো ছাড়াও বাড়িতে পরিধানযোগ্য আর কোনো জামা কাপড় নেই। শাড়ি পরে আর কতক্ষণই বা কাটানো যায়? একে তো আবহাওয়ায় ভ্যাবসা গরমা ভাব, তার উপর মন থেকেও চাইছি না অন্য কারোর জন্য কেনা কাপড় আমি পরিধান করে বেড়াবো। আমাকে তৈরি হতে দেখে তনিমার মুখখানি জুড়ে আধার ঘনিয়ে এলো। গোমরা মুখে মেয়েটা আমার তৈরি হওয়া পরখ করছে, যার সবটাই আমার আয়নার ভেতর লক্ষ্য করছি। তার মনের মতো আমার মনেও যে অমাবস্যার মধ্য রাত চলছে তা তাকে বুঝতে দেয়নি। ভাবনায় তনিমার সাদিয়াকে বলা কথাগুলো উকি দিতে শুরু করলো। তনিমা সাদিয়াকে সেদিন বলেছিল সাদিব যেন গুনে গুনে 1 সপ্তাহ পরে নিতে আসে। তনিমার কথার বিরোধিতা সাদিয়া করে বসেছিল নাকি? তার জন্য দেখা গেল আমি চলে যেতে তনিমা সাদিয়ার ওপর বোমা ফাটাবে। আঙ্কেল আন্টি, এখন তাহলে আসছি। সাদিবের জবাবের বিরোধিতা জানালেন বাবা। বললেন, এটা বললেই তো হয় না বাবা, তুমি প্রথম এ বাড়িতে এসেছো, তোমাকে তো এভাবে যেতে দিচ্ছি না। অন্তত আজ রাতটা থাকো, বেশি জরুরি হলে না হয় কাল সকালে যেও। সাদিব অবাকের সাথে জানালো, কোথায় প্রথম এসেছি? এই তো সেদিন তো এসে অনেকক্ষণ থেকেছি। সেদিন আর এদিনের মধ্যে অনেক তফাৎ আছে। সেদিন অবধি ছিলে বন্ধুর ছেলে, আর এদিন হচ্ছে মেয়ের জামাই, তাই তুমি চাইলেই তো যেতে পারছো না। বাবা মায়ের জোড়াজুড়িতে সাদিব সেদিন রাতটা এখানে কাটালেও সকাল হতে দুজন একসাথে বাসা থেকে বেরিয়ে পড়লাম। দুদিকে সাদিব রওনা দিল হসপিটালের দিকে, আর আমি চললাম ক্যাম্পাসের দিকে। দুজনের সম্পর্কটা বাসা অবধি সীমাবদ্ধ রইল। কয়েকজন পরিচিত আত্মীয় ব্যতীত কেউ জানতেও পারলো না আমাদের সম্পর্কের ব্যাপারে। এমনকি আমার বন্ধু মহলও নয়, যাদের সাথে কিনা এ যাবৎ আমার সুখ দুঃখের সব গল্প করতেই সারাদিন কেটে যায়। বিয়ে 2 অক্ষরের শব্দ। বিয়ে দুটি প্রাণীর আপন হওয়ার এক বরকতময় অধ্যায়। 2টি অক্ষরের এই শব্দটির মধ্যে নিহিত রয়েছে মানুষের জীবনের ইহ পরকালীন কল্যাণ, অকল্যাণ, সফলতা, ব্যর্থতার অনেক হিসাব নিকাশ। এই শব্দটির সাথে জুড়ে আছে দুজন মানুষের মনে গেঁথে রাখা কত শত আবেগ, আকাঙ্ক্ষা, বিশেষ করে দুজন মানুষের মনের মিলন। কিন্তু এই বিয়েটা যদি কারোর জন্য ঠিক উল্টোটা হয় তখন কেমন হবে? সাদিবের সাথে আমার বিয়ের সময়কাল চলছে 3 মাস। এই 3 মাসে কেউ কারোর সাথে দরকার ব্যতীত কোনো কথাই বলিনি। সে নিজের মতো, আমি আমার মতো থাকি। কেউ কারোর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার প্রয়োজন বোধ করি না। অবশ্য মাঝে মধ্যে সাদিব সময় পেলে আলাপ করতে আসে, হয়তো আমার সাথে নিজের বাকি জীবন কাটাতে হবে কিনা এই ভেবে।
এ বাসায় আমার আমার সময়গুলো ভালো কাটানোর জন্য সাদিয়াই যথেষ্ট। তার সাথে আগে থেকেই ভালো পরিচয় রয়েছে বিধায় মেয়েটা আমার সাথে কাটাতে পছন্দ করে সময়। যতক্ষণ সে বাসায় থাকবে ততক্ষণ আমার সাথেই বেশ ভালো সময় কাটে। সেদিক থেকে সাদিপের মায়ের সাথে এখনো ভালো সম্পর্ক গড়ে ওঠেনি। কেন জানি না তিনি সেই শুরুর মতোই এখনো আমাকে এড়িয়ে চলেন। তবে বাবা বাসায় থাকলে বাবার সাথে আমার এবং সাদিয়ার জম্পেশ আড্ডা জমে যায়। সেদিন রাতে ডিনারের টেবিলে আমি যখন ওনাকে বলেছিলাম, আঙ্কেল আপনার কি আর কিছু চাই, মাছের কারিটা কি আরেকটু দেব, কথাটা আমার বলতে দেরি হলেও ওনার ধমক শুনতে দেরি হলো না। ধমকের সাথে তিনি বললেন, এই মেয়ে, কে তোমার আঙ্কেল? আমি এখন তো কারোর আঙ্কেল নই, বাবা বলবে আজ থেকে, বুঝেছো? সাদিপের মাকে দেখিয়ে বললেন, আর হ্যাঁ, এনাকে মা বলে ডাকবে, যেমন নিজের বাবা আমাকে ডাকো, মনে থাকবে? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। প্রতিদিন সন্ধ্যার দিকে উনি বাসায় থাকলে দু মেয়েকে সাথে নিয়ে আসর জমিয়ে তোলেন। আবার কখনো সখনো বাইরে বেড়াতে নিয়ে যান। পৌষের বিকেল বেলা সাদিয়া সেই যে সকালে বেরিয়েছে এখনো বাসায় ফেরেনি। যখন ফিরলো তখন দেখলাম মেয়েটা খুব খুশি মনে বাসায় ফিরলো। বাসায় ঢুকেই নিজের রুমে ফ্রেশ হতে না গিয়ে সরাসরি আমার কাছে চলে এলো। প্রফুল্ল মনের কণ্ঠস্বরটা অনেকটা উত্তেজিত শোনালো। বলল, ভাবি জানো আজ কি হয়েছে? না বললে কি করে বুঝবো বলো তো? তাই তো। তো কি হয়েছে শোনো। তোমার ইরিনার কথা মনে আছে? ওই যে আমাদের আরেক ফ্রেন্ড। হ্যাঁ, সেদিনও তো তনিমা বলেছিল। কি হয়েছে ওর? হয়নি, হবে বুঝলে। ওর বিয়ে ঠিক হয়েছে। ওর বিয়ে ঠিক হয়েছে মানে? ওর না রিলেশন ছিল একজনের সাথে? আরে শোনোই না আগে, ওর বয়ফ্রেন্ডের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। এতদিন ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছিল দুইজন। ওর পরিবার তো রাজি হতেই চাচ্ছিল না শুরুতে। আচ্ছা তুমি বলো তো, ওর বয়ফ্রেন্ড কোন দিক দিয়ে খারাপ? দেখতে শুনতে তো ভালো, তার উপরে বড়লোক বাপের একমাত্র ছেলে। সাদিয়ার শেষে দেয়া যুক্তিটুকু মনে ধরল না। অবশ্য তাকে দোষ দেওয়ারও যায় না। একে তো টিনেজার, তার ওপর বর্তমান যুগের বেশিরভাগ মেয়েরাই ছেলেদের যোগ্যতার চেয়ে বাপের টাকা পয়সা দেখে তাদের পেছন পেছন ঘোরে। আশেপাশে ঘটনা প্রত্যক্ষ করে বাবা দু বোনকে সর্বদা সাবধান করে দিতেন। বলতেন, যদি কখনো কোনো ছেলেকে পছন্দ করতেই হয় তবে যেন ছেলের যোগ্যতার মাপকাঠি দেখে করি, অন্যথায় বড়লোক বাপের ছেলেরা সর্বদা বিগড়ে যাওয়া হয়। সাদিয়ার কথা জবাবে বললাম, শোনো, যাই করো কখনো ছেলের বাপের টাকা পয়সা দেখে পছন্দ করবে না, বরং ছেলের যোগ্যতা দেখে করবে। দেখা যায় এমন বেশিরভাগ ছেলেরাই বখাটে টাইপের হয়। এদের পেছনে ছুটে নিজের হাসি খুশি জীবন বরবাদ করার কোনো মানে হয় না। আমার কথায় সাদিয়ার মুখখানি চুপসে গেছে। তার এমন প্রফুল্ল মন এক নিমিষে খারাপ হওয়াটা দেখতে নিজের কাছে ভালো লাগলো না। তাই তাকে সান্ত্বনা দিতে বললাম, আমি সবার কথা বলিনি, কিন্তু তুমি মন খারাপ কেন করছো? তুমি অবশ্য একদিকে ঠিকই বলেছ, তবে ইরিনার বর ছেলে হিসাবে কিন্তু বেশ ভালো। ভালো হলেই ভালো, বিয়ে করবে? সামনের সপ্তাহে ঠিক হয়েছে। কিন্তু কি? বিয়ে তো রাতে হবে। বাসা থেকে কি ওর বিয়েতে আমাকে অ্যাটেন্ড করতে দেবে? পরের দুদিন পেরোতে ইরিনার দেখা মিলল এই বাসার চৌকাঠে। যেহেতু ইরিনা আমার পূর্ব পরিচিত, তাই তাকে নতুন করে পরিচয় দিতে হয়নি, কিন্তু সে এসে নিজের বিপত্তির কথা আগে জানালো। বলল, তোমাকে কি বলে সম্বোধন করা যায় বলো তো, ভাবে নাকি আপু? আমি মৃদু হেসে জানলাম, আপুই ডাকো। দুপুরের পর আশরাফ শিকদার বেশিরভাগ সময় বাসাতেই কাটান। সামিরার কাছে সাদিয়ার ব্যাপারে নিজের আবদারখানি জুড়ে বসলো। ইরিনার কথা শুনে সাথে সাথে সামিরা নিজের মেয়েকে একা ছাড়তে আপত্তি জানালেন। ইরিনা বলল, আন্টি, সাদিয়া একা কোথায় যাচ্ছে? তামান্না আপু আর সাদিব ভাইয়াও তো যাচ্ছেন আমার বিয়েতে। আপনারা প্লিজ এবার অন্তত আপত্তি করবেন না। ইরিনার কথা শুনে হকচকিয়ে গেলাম। ইরিনাকে ইশারায় বোঝালাম, ইরিনা মিথ্যে কেন বলছো? আমি তো তোমাকে এ ব্যাপারে কিছুই জানাইনি। আশরাফ শিকদার সন্তুষ্ট চিত্তে জবাব দিলেন, তাহলে ঠিক আছে, সাদিব আর তামান্না গেলে তাদের সাথে সাদিয়াও যাবে, তুমি এ নিয়ে আর চিন্তা করো না। আশরাফ শিকদারের ইতিবাচক জবাব শুনে সামিরা তামান্নার দিকে তাকালেন। ওনার চোখে
তখন স্পষ্ট বিরক্তির ছাপ বোঝা যাচ্ছিল, তবে তিনি মুখে কিছুই বললেন না। ইরিনা চলে যেতে সামিরা অনেকক্ষণ বোঝালেন, কিন্তু সাদিয়া তার সিদ্ধান্তে অনড়। সাদিয়া, আমি বলছি না তুই যাবি না। কেন মা? ভাইয়া তো যাচ্ছে, তাহলে আমি গেলে কি সমস্যা? একা তো যাচ্ছি না। সামিরা শাসিয়ে বললেন, মিথ্যে কথা কাকে বলছিস? তোর মাকে কি মনে করেছিস আমি জানি না কিছু? সাদিয়া জানে সামিরা তাকে কি জানার জন্য বলছে, তবুও অবাক হওয়ার ভান করে বলল, কি জানো? শোন, সাদিক যদি বিয়েতে না যায় তাহলে তুইও যাবি না, ব্যাস। ঠিক আছে, ভাইয়া আসলেই আমি তার কাছে যাব। দেখো ভাইয়া কিভাবে রাজি না হয়। সাদিয়া চলে যেতে সামিরা আনমনে বললেন, সাদিবকে সব ব্যাপার বোঝানো যদি এত সহজই হতো, তাহলে প্রিয়ন্তীকে ভুলে এতদিনে ছেলেটা ঠিক তামান্নার সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারত। আমারও আর তাকে নিয়ে এত চিন্তা করতে হতো না। মাঝখান থেকে তামান্নাকে এভাবে অসম্ভাবনার দিকে ঠেলে দিতে হতো না। ইরিনা চলে যাওয়ার পর সারা সন্ধ্যা হাঁসফাঁস করতে করতে কেটেছে সাদিয়ার। কতক্ষণ নিজের রুমে তো কতক্ষণ ড্রয়িং রুমে পায়চারি করছে মেয়েটা, এ আশায় যে কখন তার ভাই আসবে, কখন তাকে সে রাজি করাতে পারবে। আমি আর বাবা বসে বসে সাদিয়ার বাচ্চা সুলভ কাণ্ড কারখানা দেখছি। বাবা একটু পর পর চোখের ইশারায় আমাকে সাদিয়াকে দেখাচ্ছেন আর মুখ চেপে হাসছেন। মা নিজের মেয়ের কাণ্ডে বিরক্ত হচ্ছেন। সেদিন রাতে বাসায় ফিরতে সাদিবকে চেপে ধরল। সাদিব তখনও বাসার সদর দরজায় দাঁড়িয়ে আছে। এমতো অবস্থায় যে কারোরই মেজাজ খিটখিটে হওয়ার কথা, কিন্তু সাদিবের মধ্যে এমনটা লক্ষ্য করা গেল না। বরং সাদিয়াকে দৌড়ে আসতে দেখে সাদিব আগেই বুঝে গেছে। সাদিয়াকে এমন তরিকা দৌড়ে আসার কারণ জিজ্ঞেস করতে সাদিয়া বলল, ভাইয়া, আমার বান্ধবী ইরিনার বিয়ের সামনে শুক্রবারে। আলহামদুলিল্লাহ, মেয়ে বড় হলে বাবা মায়ের মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে হয়, ঘরে রাখতে হয় না। আমারও তোর জন্য পাত্র দেখা শুরু করতে হবে, এই জন্যই এসেছিলি তাই না? চিন্তা করিস না, যা খুঁজে দেবো তুই যেমন যাস। কি বাবা, ঠিক বলেছি না? আশফাক শিকদার মাথা নেড়ে সম্মতি জানালেন। সাদিয়া শিশু সুলভ হাত পা ছুটতে ছুটতে বলল, ভাইয়া, এবার বেশি হচ্ছে কিন্তু। আচ্ছা তাহলে তুই বল কি চাস। সাদিয়া বিকেলের দিকে ঘটে যাওয়া সবটা বলতে সাদিব কোনো প্রতিক্রিয়া জানালো না। উপায়ন্তর না দেখে সাদিয়া আশফাক শিকদারের দিকে করুণ চাহনিতে তাকিয়ে তিনি সাবিককে বললেন, সাদিয়া যখন এত করে বলেছে তাহলে তাদের নিয়ে ঘুরে আয়। বিয়ের পর তোদেরও তো কোথাও যাওয়া হয়নি, অন্তত এখানে তো যেতে পারিস। ছোট বোনের অনুরোধ এবং বাবার আদেশে অজ্ঞতা সাদিবকে বিয়েতে যেতে রাজি হতে হলো। পুরো ব্যাপারটায় আমার অংশগ্রহণ ছিল নিরপেক্ষ। ইরিনার গায়ে হলুদ আর বিয়েতে বান্ধবীদের সবার পোশাক পরিধান রীতি ঠিক হলো শাড়ি, এবং বন্ধুদের মধ্যে ছেলেরা অবশ্যই পাঞ্জাবি পরিধান করবে। শুধুমাত্র গায়ে হলুদে সবার একই রঙের শাড়ি পাঞ্জাবির ব্যবস্থা করা হয়েছে। সাদিয়া সোনালি পাড়ের সাদা শাড়ি হাতে দাঁড়িয়ে আছে। সামিরার কাছে কিছু সময় যাবৎ ঘুরঘুর করছে, তিনি যেন শাড়িটা তাকে পরিয়ে দেন। সামিরা শুরুতে নিষেধাজ্ঞা জারি করলেও বেশিক্ষণ কাঠিন্য প্রকাশ করতে পারলেন না। সাদিয়াকে সামিরা অতি যত্নের সহিত শাড়ি পরিয়ে দিচ্ছেন, পরানোর পাশাপাশি এটা ওটা বলে সাবধান করে দিচ্ছেন। সাদিবের আশেপাশে থাকবি সাদিয়া, ছেলেদের সাথে একদম বেশি মিশবি না। তোর ভাইয়া কিন্তু এসব একদম পছন্দ করে না, এ আমি বলে দিচ্ছি। যাব না বাবা, আর কতবার বললে বিশ্বাস করবে বলো তো? তোকে আমার মোটেও একা ছাড়তে ইচ্ছে করে না সাদিয়া, বড় হচ্ছিস, কবে নিজের ভালো মন্দ বুঝবি। আচ্ছা, তোমার আমার উপর ভরসা নেই তো ঠিক আছে, তুমি বরং ভাবিকে বলো যেন আমাকে দেখে রাখে, আর আমি কি কি করেছি সব যেন এসে তোমাকে বলে, তাহলেই তো হিসাব মিটে গেল। সাদিয়ার কথা শেষ হতে সামিরার হাত থেমে গেল। বললেন, তাকে আর কি বলবো, সে তো পরের মেয়ে, তার হাতে নিজের মেয়ে তুলে দিতেও ভয়। কি জানি তোকে সাবধান করতে গিয়ে আবার সে নিজে না এসবে জড়িয়ে পড়ে। সামিরার কথায় সাদিয়া অবাক হয়। সামিরার চেয়ে অন্তত একটু বেশি মাত্রায় সাদিয়া তামান্নার সাথে মিশেছে। যতদূর সে জানে তা দ্বারা, আর যাই হোক, নিজের মায়ের মুখে এমন মন্তব্য শুনে তামান্নার জন্য খারাপই লাগে সাদিয়ার মনে। নীরব প্রতিবাদ স্বরূপ জানতে চাইল, এসব কি বলছো মা? ভাবি কেন এসবে জড়াতে যাবে, যেখানে জানে সে বিবাহিত, পাশে তার হাজবেন্ড রয়েছে?
তারপরেও বলা তো যায় না, শয়তানের পাল্লায় পড়ে যে জড়ায় সে আগে পরে কিছু ভাবে না। তারপরেও বলবো তুমি ভুল ভাবছো মা। আমি ভাবিকে আরো আগে থেকেই চিনি। ভাবি এরকম কখনো করবে না, তুমি দেখে নিও। হয়েছে হয়েছে, যা তৈরি হয়ে নে। শাড়ি পরানো শেষ হতে মেয়ের দিকে ছলছল নয়নে তাকিয়ে দেখলেন কিছু সময়। মেয়ে হয়ে জন্মেছে যেহেতু, আজ ইরিনা কাল ইরিনার মতো সাদিয়াকেও এভাবে বিদায় দিতে হবে কিনা ভেবে আবেগে চোখের কোণে পানি জমে এলো সামিরার। বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে তামান্না। সাদিপ বাসায় ফিরেছে অনেকক্ষণ। সাদিয়ার ফোনের ওপর ফোন পেয়ে সাদিপকে না চাইলেও সব কাজ ফেলে জোরপূর্বক চলে আসতে হলো। সাদিয়া গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করলো। রুমের আশেপাশে নজর বুলিয়ে দেখলো কাউকে নজর পড়লো না। কেবল ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে। সাদিয়া ভাবলো তামান্না এখনো শাওয়ারে ব্যস্ত। বিরক্তি বোধ করে চলে যেতে নিলে বেলকনি থেকে তামান্নার কণ্ঠস্বর শুনে দরজার সামনে পুনরায় দাঁড়িয়ে পড়লো। সাদিয়াকে দেখে তামান্না ডেকে বসলো। সাদিয়া ভেতরে এসো। সাদিয়ার চেহারা থেকে বিরক্তি সরে গিয়ে স্বস্তি ফিরে আসে। তামান্নার দিকে এগিয়ে এসে মুখে হাসি টেনে বলল, তুমি এখানে? আমি ভাবলাম তুমি বোধহয় এখনো সামান নিচ্ছ। যাকগে, এবার ফটাফট আমাকে সাজিয়ে দাও তো। শাড়ির সাথে একদম ম্যাচিং হতে হবে বলে দিলাম কিন্তু। তামান্না মুচকি হেসে সায় জানালো। ঠিক আছে, তার আগে এটা বলো আমায় যে তোমার এত মিষ্টি একটা চেহারা থাকতে শুধু শুধু চেহারায় ভারী মেকআপের আবরণ কেন ফেলতে হবে? তুমি তো ন্যাচারালি অনেক সুন্দর। দুজনের কথার মাঝে সাদিপ শাওয়ার শেষ করে বেরিয়ে আসে। টাওয়াল মেলবার উদ্দেশ্যে বেলকনির দিকে আসে। সাদিয়ার কথার জবাবে বলে উঠল, এটা তোদের আজ অব্দি বোঝাতে পেরেছি গে? কতবার বলি মেকআপ করতে নেই, মেকআপে ক্ষতিকারক কেমিক্যাল থাকে, পরে চেহারার নানান রকম ডিজিজ দেখা দেবে। এ শুনে কার কথা? সাদিয়া সাদিপকে শাসানো ভঙ্গিতে বলল, ভাইয়া তুমিও না? এখানে ননদ ভাবির কথোপকথন চলছে, তুমি কেন তৃতীয় ব্যক্তি বাহাত দিচ্ছ? শুনলি না তো? ঠিক আছে, দেখবো নি পরে এই ভাইটার কথাগুলোই কাজে লাগে। বুঝলি তো তামান্না, এ আর প্রিয়ন্তী দুজনেই একরকম খাটতেরা, যখন যা বলে তাই। কথার মাঝখানে মুখ ফসকে প্রিয়ন্তীর নাম বেরিয়ে আসতে সাদিপ কথা থামিয়ে গম্ভীর হয়ে যায়। অন্যদিকে সাদিপের কণ্ঠে প্রিয়ন্তীর নাম শুনতে তামান্না অবাক না হলেও সাদিয়া খানিকটা অবাক হয়েছে। হয়তো মনে প্রশ্ন জেগেছে, ভাইয়া কি এখনো নিজের অতীত আগলে বর্তমানকে অবহেলা করছে না তো? সাদিয়া সাদিপকে কিছু বলতে যাবে, তার আগে সাদিপ থামিয়ে দিয়ে বলে, সরি তোদের বিরক্ত করলাম, তোরা রেডি হয়ে নে, আমি আসছি। বলে সাদিপ সেখান থেকে প্রস্থান করে। সাদিপ চলে যেতে সাদিয়া তামান্নার দিকে তাকায়। তামান্নার দিকে সান্ত্বনার বাণী ছোঁয়ার আগ মুহূর্তে তামান্না বলে ওঠে, চলো সাদিয়া, দেরি হয়ে গেছে। ওইদিকে টনিমাও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে বললো। শিকদার ভিলার সামনে গলি থেকে ঠিক এক গলি পরেই ইরিনাদের বাসা। হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট খানেক সময় লাগে। সন্ধ্যার পরপর হয়, হেঁটে যেতেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তবুও সাদিয়ার বায়না সে রিকশায় যাবে, শাড়িতে সে মোটেও হাঁটতে পারবে না। সাদিয়ার সুবিধা বুঝে সাদিপ রিকশা ডাকলো, কিন্তু বিপত্তি বাঁধলো রিকশায় বসার জায়গা নিয়ে। রিকশায় বসার জায়গা 2 জনের, কিন্তু আমরা তো 3 জন। যুক্তি হলো 3 জনের মধ্যে একজন রিকশার উপরের সিটে বসবে, নয়তো কোলে বসবে। এদিকে সাদিয়া আর আমার পরনের শাড়ি পরে নিশ্চয়ই রিকশার উপরের সিটে বসা যাবে না। বাকি রইল সাদিপ। অবশেষে 3 জনের দ্বিধাদ্বন্দ্বের মাঝে সাদিপকে বাধ্য হয়ে উপরে বসতে হলো। সাদিপ উপরে, তার নিচে সাদিয়া এবং সাদিয়ার পাশে আমি। রিকশার ঝাঁকুনিতে সাদিপের বেহাল দশা। বেচারা পড়ে যাওয়ার ভয়ে বারবার আমার হাতের বাহু আঁকড়ে ধরছে, আর সাদিয়ার রিকশার সিট না ধরে তাকে। সাদিপ সারা রাস্তায় যে ভয়টা পাচ্ছিল, ইরিনাদের বাসার গলির মোড়ে এসে ঠিক সেটাই হলো। অনেকটা তীরে এসে তড়ি ডোবার কাহিনী ঘটলো যেন। গলির সামনে আসতে সাদিয়ার সেলফোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে গিয়ে বাম হাতে ধারণকৃত ফোনটা হাতে রিসিভ করে কানে ঠেকায়। ঠিক তখনই রিকশাটাও থেমে যাওয়ার ফলে অসাবধানতাবশত সাদিয়া রিকশা থেকে নিচে পড়ে যায়। সাদিয়াকে ধরতে গিয়ে তাল সামলাতে না পেরে পরপর সাদিপ নিজেও হুমড়ি খেয়ে পড়ে যায়। 2 ভাই বোনের এভাবে পড়ে যাওয়া দেখে নিজে আর
স্থির থাকতে পারলাম না। ভাগ্যিস সাদিয়া পড়ে গিয়ে দাঁড়িয়ে যায়। অন্যদিকে সাদিয়া মাটিতে বসে নেকি কান্না শুরু করে দেয়। আপাতত জনমানব শূন্য হওয়ায় পড়ে যাওয়ার কেলেঙ্কারির জন্য লোক লজ্জার ভয়ে পড়তে হয়নি ঠিকই, কিন্তু রাস্তার আবছা আলোয় সাদিপের চেহারা দেখে বেশ বুঝতে পারছি লোকটা আমার সামনে এভাবে পড়ায় বেশ লজ্জা পেয়েছে। তাকে মেয়েদের মতো লজ্জা পেতে দেখে নিজের হাসি বহু কষ্টে কন্ট্রোল করে রেখেছি, তবুও না হেসে পারলাম না। সাদিয়ার কান্নার শব্দ কানে আসতেই সেদিকে দৃষ্টিপাত করলাম। বাম চোখের কোণই ধরে কাতরাচ্ছে বেচারি। হয়তো রাস্তার ভাঙাচুরা পিচের ওপর পড়ে আঘাত লেগে ছিলে গেছে। তার এভাবে কাতরানো দেখে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে দেখলাম আমার ধারণাটাই ঠিক, কোনো এর পাশটা একটুখানি ছিলে গেছে। সাদিপ ততক্ষণের ইশারার ভাড়া চুকিয়ে দিয়ে এসে দাঁড়িয়েছে। কোমরে হাত দিয়ে রাগী গলায় সাদিয়াকে বলল, শাড়ি পরতে না পারলে পড়তে হবে কেন তোর? মানে তেরামি না করলেই নয়। ভাইয়া, আমি হাতে কিন্তু ব্যথা পেয়েছি, তুমি দেখছো না? নেকি স্বরে কান্না করতে করতে বলল, আর তোর জন্য যে আমি পড়লাম তার বেলায় পড়েছে কোথায়? তুমি তো দাঁড়িয়েছিলে। পড়েছি তো আমি, দেখতে পাচ্ছ না? এখনো সেভাবেই বসে আছি। একেবারে উদ্ধার করলেন আমাকে। একটা দোষ করলে হতো, করেছিস তোর দুটো। শুধু শাড়ি পরলে একটা কথা ছিল, তোকে ফোন রিসিভ করতে বলেছিল কে? নেমে করা যেত না? ইসরে, ভালো কথা বলেছিস ভাইয়া। দাঁড়া দেখি, তনিমাকে একটা ফোন করে দেখি মেয়েটা কই আছে, এলো কিনা। বলে সাদিয়া কনুইয়ের ব্যথা ভুলে গিয়ে ফোনে মনোযোগ দিল। সাদিয়া ফোনে কথা বলতে বলতে সামনের দিকে হাঁটা শুরু করে দিল। সাদিয়া যেতে সাদিব এবার আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। খুব হাসি পাচ্ছে না? আমার জায়গায় তুমি হলে বুঝতে। অনেকটা সেরকমই করেছো। মানেটা পানির মতো পরিষ্কার। আমি তোমাকে ধরে বসেছিলাম, সেটা তো দেখেছো। তাহলে আমি যখন তোমায় ছেড়ে দিয়ে সাদিয়াকে ধরতে গেছিলাম, তখন তুমি পিছন থেকে আমাকে টেনে ধরতে পারতে না? হ্যাঁ, ধরে তারপর কি হতো? আমি নিজেও তো আপনাদের সাথে পড়তাম, তাই না? তাহলে একদম হাসবে না বলে দিচ্ছি, হাসলে খবর আছে। বারে, আমার মুখ দিয়ে আমি হাসবো? আপনি বললেই হলো। হাসবো এবার থেকে, বরং বেশি করে হাসবো। ভয় পাই যেন আপনাকে। বলে ভেঙচি কেটে চলে এলাম। ইরিনাদের বাসার বিপরীত পাশের মাঠটাতে হলুদের অনুষ্ঠানের জন্য ডেকোরেশন করা হয়েছে। অতিথিদের আগমনে এতক্ষণে ভিড় ভাঙা জমে গেছে। এখানে আসার পর সেই থেকে একবারের জন্য সাদিয়াকে দেখতে পাইনি। তাকে খোঁজার জন্য আশেপাশে চোখ বুলালাম। এমন সময় একজোড়া হাত আমার চোখ জোড়া চেপে ধরলো বলে অনুভব করলাম। অনুমান করতে একটু কষ্ট হয়নি। হাত জোড়া ঠিক কার হাত হতে পারে? ঠোঁট জোড়া আমার আপনা আপনি প্রসারিত হয়ে গেল। মুখে জপলাম, তোকি হাত ছেড়ে সামনে এসে দাঁড়ালো। কিভাবে বুঝলি এটা যে আমি? বারে, তুই একটা মাত্র ভাই, আমার কলিজার ভাই, তোকে চিনবো না ভাবছিস? তা কি করে হয় কখনো? বুঝেছি। আমি তো ভাবলাম তুই বুঝি তোর বড় ভাইকে ভুলেই গেছিস। তোকির বড়দের মতো কথাবার্তা, ভাবভঙ্গিমার ধরন দেখে না হেসে পারলাম না। তনিমা কই? ইরিনা আপুকে আনতে গেছে দেখলাম। আমাকে দিয়ে তো আর ওই ইরিনা আপু তোমাকে ডেকে নিতে পাঠালো। ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন? তো কি গা ছাড়া ভাবেনি বলল। সে তোমাদের মেয়েদের ব্যাপার স্যাপার, তোমরা বোঝো। আমি অত শত বুঝি না বাপু। তোমাকে নিয়ে যেতে বলেছে, চলো আমার সাথে। ইরিনার মাথার উপর পাতলা হলুদ রঙের ওড়না ছাউনির মতো দিয়ে চার কোনায় তার চার বান্ধবী মিলে ধরে ধীর গতিতে হেঁটে স্টেজের দিকে এগোচ্ছে। সামনে থেকে তাদের কাজকর্মগুলো ক্যামেরাম্যান নিজের ক্যামেরায় ধারণ করছে। পেছন পেছন বাকিরা ফুল, ফলমূল, হলুদ কেক ইত্যাদি হরেক রকম জিনিসপাতি সাজিয়ে নিয়ে আসছে। ইরিনাকে হলুদের দিনেই নতুন বউয়ের মতো লাগছে। না জানি বিয়েতে কেমন দেখাবে। মেয়েটাকে দুদিন আগে যেমনটা দেখেছি, হলুদের সাজসজ্জায় চেহারার একদম পরিবর্তন করে ফেলা হয়েছে। এক এক করে সবাই এসে ইরিনাকে হলুদ লাগিয়ে যাচ্ছে। আমি আর সাদিপ দুজন পাশাপাশি চেয়ারে বসে সবার কার্যক্রম দেখছি। সাদিপ নিজের ফোন স্ক্রল করে যাচ্ছে আর কিছুক্ষণ পর পর ফোন থেকে চোখ তুলে আশেপাশে চোখ বোলাচ্ছে। চোখ মুখে স্পষ্ট বিরক্ত প্রকাশ পাচ্ছে তার। হয়তো সে চাচ্ছে না অযথা এখানে বসে এত সময় কাটাতে। সাদিপের ফোনে কল আসায় এদিকে শব্দ এড়াতে সাদিপ এপাশ থেকে সরে অন্য পাশে চলে গেল। সাদিপ চলে যাওয়ার মিনিট দুয়েক পর কানে এক অপরিচিত লোকের কণ্ঠস্বর ভেসে এলো। এক্সকিউজ মি, শুনছেন?
চারপাশে চোখ বুলিয়ে কাউকে না দেখে জবাব দিলাম, জি আমাকে বলছেন? জি আপনাকেই বলছি, আপনার সাথে একটু দরকারি কথা ছিল। বলুন, কি বলবেন? লোকটি বলল, আমি কি এইখানে একটু বসতে পারি? না, এখানে তো অন্য আরেকজনের জায়গা। আপনার যা বলার আপনি এভাবে বললেই ভালো হয়। লোকটা নিজেকে ধাতস্থ করে বলল, আসার পর থেকে অনেকক্ষণ ধরে আপনাকে লক্ষ্য করছি। লোকটার পরের বাক্য কি হতে পারে তা মোটামুটি বুঝে গিয়েছি। আমাকে বলার সুযোগ না দিয়ে লোকটি আমতা আমতা স্বরে বলল, মানে কিভাবে যে বলি, আপনাকে আমার প্রথম দেখাতেই খুব ভালো লেগেছে। আমরা কি পরিচিত হতে পারি? সমস্যা নেই, আপনি আমার সাথে আগে পরিচিত হয়ে নিন, তারপর না হয় ভাববেন। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে লোকটা নিজে নিজেই সব বলল। অতঃপর আমি জবাবে কিছু বলতে যাব তার আগেই লোকটি চলে গেল। যাওয়ার আগে বলে গেল, আপনার ভাইয়া আসছে, পরে কথা বলবো। ভাইয়া বলাতে শুরুতে ভেবেছিলাম তকিবকে বলেছে। তকি উচ্চতার দিক দিয়ে আমাকে ছাড়িয়ে গেছে কিনা। পরক্ষণে পাশে এসে সাদিব বসতে টনক নড়ে উঠল। দূর থেকেও লোকটিকে তাকিয়ে থাকতে দেখেছি, তার মানে লোকটি সাদিবকে আমার ভাই ভেবেছে। বাহ! এতদিন ভাবতাম মেয়েদের পছন্দের ছেলেরা ভাইয়া থেকে ছাইয়া হয়ে যায়, কিন্তু ছাইয়াকেও যে মানুষ ভাইয়া বানিয়ে দিতে পারে তা আজ নতুন দেখলাম। রাত 12:15। অনুষ্ঠান শেষে এবার ফেরার পালা। সমস্যা বাঁধলো তনিমা আর ত্বকিকে নিয়ে। সাদিয়া অনেক জোরাজুরি করলো তনিমার ত্বকিকে রাতটা এ বাসায় কাটাতে। ত্বকি ছোট মানুষ, এই বয়সে সে কোনো বিপদ আপদে পড়লে সহজে সামলানোর মতো বুঝবুদ্ধি এখনো ওর হয়ে ওঠেনি। তনিমার থেকে ইতিবাচক জবাব পেলাম না, কিন্তু এত রাতে একা ছাড়তেও সাহস হচ্ছিল না। বিধায় সাদিয়ার সাথে সহমত জানালে তনিমা বলল, কোন পরিচয় নিবে ওই বাসায়, যেখানে তোর নিজের অবস্থানটাই এখনো পাকাপোক্ত হয়নি? কিছু সত্য কথা তিক্ত শোনালেও তা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তনিমার কথা জবাবে কিছু বলতে পারলাম না। আমাকে নিরুত্তর থাকতে দেখে তনিমা পুনরায় বলল, যেদিন তোর মনে হবে ওটা তোর নিজের বাড়ি ও পরিবারের মানুষগুলো পরিবারের অংশ, সেদিন বলিস, আমি না করব না। তারপরেও সাদিয়া কম চেষ্টা করেনি তনিমাকে রাখার, কিন্তু তনিমা নিজের সিদ্ধান্তে অটল। তার সত্ত্বেও আমি তার বড় বোন হই, সে যদি জেদি হয় তাহলে আমিও কম কিসে। তৎক্ষণাৎ মামুনিকে ফোন করে জানিয়ে দিলাম বাবাকে যেন পাঠিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যে বাবা এসে ত্বকি আর তনিমাকে নিয়ে যায়। বিয়ের দিনটাও কোনোভাবে কেটে গেছে। সাদিব আমাকে নিজের সাথে সাথে নিয়ে ঘুরেছে। একবারের জন্য কেন যেন একা ছাড়েনি। হয়তো গতকালকের ঘটনাটা কিছুটা হলেও ইঙ্গিত পেয়েছে। বউ ভাতের দিন হলো আরেক ঝামেলা। সাদিব নিজের গাড়ি নিয়েই বেরিয়েছে। সে গাড়িতে আমরা নিজেরা 5 জনই ছিলাম। গাড়ি থেকে নেমে তনিমারা আগে ভেতরে চলে গেছে। সাদিব গাড়ি পার্ক করতে গেছে। গেটের সামনে দাঁড়িয়ে সাদিবের জন্য অপেক্ষা করছিলাম। তখন সেদিনের লোকটি আবারও এসছে। হাই, চিনতে পেরেছেন আমাকে? লোকটির মুখের ওপর না বলে মনে মনে বললাম, ছাইয়াকে ভাইয়া বানিয়ে দেয়া লোক আপনি, চিনব না আবার? কিন্তু মুখের সৌজন্যতা বজায় রেখে বললাম, চিনতে পেরেছি। শুনে ছেলেটি মুখে বিশ্বজয় করা হাসি টানল, বলল, সেদিন যে আপনাকে বলেছিলাম, সে ব্যাপারে কিছু ভেবেছেন কি? কথার মাঝখানে সাদিব এসে পড়ে। তাকে গম্ভীর কণ্ঠে বলতে শোনা যায়। কি হচ্ছে এখানে? কথাটা বলতে ছেলেটি সাদিবকে সালাম দিয়ে সেখান থেকে ছুটে চলে যায়। সাদিব রাতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আসলাম বোনকে পাহারা দিতে, দেখছি বোনকে কম বউকেই বেশি পাহারা দিতে হচ্ছে। বলে আমার দিকে তাকালো। আমাকে আগে থেকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হলো, হা করে কি দেখছো? জানি আমি দেখতে ভালো, তাই বলে এইভাবে একদম দেখবে না। সাদিবের কথায় কপট রাগ দেখিয়ে বললাম, ইস, আপনাকে দেখতে বয়ে গেছে আমার। আপনার জন্য দাঁড়ানোই ভুল হয়েছে আমার। একেবারে উদ্ধার করেছে, না দাঁড়ালে তো আমি পথ চিন্তামই না যেন। সাদিবের পাহারায় থাকতে থাকতে দিনগুলো কেটে গেছে। তবে এই 3 দিনে সাদিবের মধ্যে আমার জন্য কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম। মনের ভেতরে কেমন এক প্রশ্ন ভীষণভাবে উকি দিতে লাগলো। তা হচ্ছে, সাদিব কি তাহলে আমাকে মেনে নিল, নাকি শুধুই নিজের দায়িত্ব থেকে এত কিছু করা? আমার ভাবনার মাঝে সেল ফোনটি সশব্দে বেজে উঠল। ফোনটি হাতে নিতে দেখতে পেলাম তন্ময়ের ফোন। রিসিভ করতে ছেলেটি ব্যস্ত স্বরে বলল, কিরে, কই তুই? তুই কি আজ ক্যাম্পাস আসবি না? কেন, আজ কি আছে ক্যাম্পাসে? আমার কথার জবাবে তন্ময়কে অবাক শোনালো।
সে কি এত তাড়াতাড়ি ভুলে গেছিস নাকি প্র্যাকটিক্যাল মার্কের দরকার নেই? ইস, আমি ভুলেই গেছিলাম। আচ্ছা, আমি এক্ষুনি বের হচ্ছি। আচ্ছা, আমি তোর বাসার সামনে দিয়ে আসছি, তুই ব্যস্ত হোস না। তন্ময়কে কি করে বোঝাই আমি নিজের বাসাতেই নেই? বললে নিশ্চয়ই জানতে চাইবে কোন বাসায় আছি। না, তোকে আসতে হবে না, তুই বরং যা, আমি একাই চলে আসছি। কিন্তু তন্ময়কে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। যাওয়ার আগে একবার সাদীপের মুখোমুখি হয়েছিলাম, দেখে বুঝেছে কোথায় যাওয়ার কথা। আসছি বলে চলে আসতে নিলে আমাকে অবাক করে দিয়ে পেছন থেকে তাকে বলতে শুনেছি, বাসায় নিজে গিয়ে দাঁড়াও, আমি আসছি। ক্লাস শেষে অনেকদিন পর বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছি। যাওয়ার জন্য সেরকম কোনো ইচ্ছেও হয়নি। পর মুহূর্তে মনে হলো সারাদিন বাসায় তো থাকি, সারাদিন বিরক্তিকর কাটে, তার চেয়ে তাদের সাথে একটু বেরিয়ে আসি। তাড়াতাড়ি ক্লাস শেষ হয়, তাৎক্ষণিক সবাই বসে পরিকল্পনা করে ফেললো। ঘোরাঘুরি শেষে সবাই খানিকটা ক্লান্তি বোধ করলাম। এদিকে লাঞ্চের সময় হয়, সবাই পাশের রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। আমার ডান পাশে তন্ময় আর বাঁ পাশে আমার কাছের বান্ধবী দোলা। অর্ডার করার সময় হঠাৎ তন্ময় জানালো, অর্ডার করার আগে শোন সবাই, আজকে ট্রিটটা আমি দিচ্ছি, সুতরাং কে কি খেতে চাচ্ছ ভেবেচিন্তে অর্ডার করবে, কিন্তু পরে বলতে পারবা না তন্ময় গিফটটা। মেনু দেখে সবাই কাচ্চিটাকেই আগে বেছে নিল, কারণ এখানকার কাচ্চি বেশ ভালো মানের পাওয়া যায়। খাবার খাওয়ার মাঝে সবাই নানান কথাবার্তা বলছিলাম। বলা যায় বন্ধুরা সবাই একসাথে হলে অবশ্যই সেখানে কথার ফুল ঝুড়ি খুলে বসা হয় কিনা। তাই খাওয়ার মাঝেও সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় দোলা পাশ থেকে কনুয়ের গুঁতো মেরে বলল, তামান্না, সামনে দেখতো, লোকটাকে চিনিস কিনা? প্রত্যেক বন্ধু মহলে এমন একজন ফাজিল বন্ধু অথবা বান্ধবী থাকবে যে কিনা যেখানেই যাক না কেন সব জায়গায় একজনকে পছন্দ করে বসে থাকবে। আমাদের বন্ধু মহলে সেই ফাজিলটা হচ্ছে দোলা। অন্য সময় হলে তাকে সঙ্গ দিয়ে ভালো মন্দ মন্তব্য করতাম, কিন্তু এই মুহূর্তে সবার সামনে সেটা করতে পারছি না। মেয়েটার হিতাহিত জ্ঞান বুদ্ধি লোপ পেতে দেখে বিরক্তি হলাম। বললাম, খাওয়ার সময়ও বেটা মানুষের মুখ দেখা বাদ দিবি না তুই? চুপচাপ বসে খাবার শেষ করতো, এত দিকে তাকাতে হয় না বলে আমি নিজের মতো খাওয়ায় মনোযোগ দিলাম। মধ্যাহ্নের সময়টা লাঞ্চের সময় হওয়ায় হসপিটালে তেমন একটা ভিড় থাকে না। এ সময় অনেকটা হসপিটালে রোগীদের যাতায়াত মুক্ত থাকে। অন্যথায় বিকেল থেকে রাত 8টা নাগাদ রোগীদের ভিড় জমে হসপিটালের করিডোরে। সাদেব এবং তার একজন কলিগ সম্পর্কে তাদের বন্ধুও বলা চলে। নাম ডাক্তার আহসান মাহমুদ, নাম ডাক্তার আহসান মাসুদ। কাজের ফাঁকে দুজন একসাথে প্রায়শই এখানে লাঞ্চ করতে আসে। আজও তার ব্যতিক্রম হয়নি। বুঝলে সাদীপ, স্টুডেন্ট লাইফটা অনেক ভালো ছিল। প্রফেশনাল পর্যায়ে এসে জীবনের আনন্দটাই যেন মাটি হয়ে গেল। দিনগুলো হয় চেম্বারে কাটে, নয়তো বাসায় গেলে বউয়ের মান ভাঙাতে কেটে যায়। কথাগুলো বলার সময় আহসানকে হতাশ শোনালো। আহসানের কথা শুনে সাদিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না দেখে আহসান বলল, তা তুমি তো নতুন বিয়ে করলে, বিবাহিত জীবন কেমন উপভোগ করছো? সাদিক ওপরে চোখ না তুলেই টেবিলে নিবদ্ধ অবস্থায় বলল, ভালোই। সামনে তাকাও। বুঝলে, এদের দেখে এক মুহূর্ত আমার ভীষণ হিংসে হচ্ছে। ইস, জীবনের সব ব্যবস্থা পেরিয়ে এদের মতো সব বন্ধুরা মিলে যদি এমন আড্ডা আসর জমিয়ে তুলতে পারতাম। আহসানের কথায় কৌতূহল বশত সাদিক সামনের টেবিলে তাকালো। তাকাতেই পরিচিত কাউকে দেখে কয়েক সেকেন্ডের জন্য সে সেখানেই থমকে গেল। সামনের টেবিলে অন্য কেউ নয়, বরং তার সদ্য বিবাহিত স্ত্রী বসে আছে। সাদিক যতদূর জানে সে এই মুহূর্তে ক্যাম্পাসে থাকার কথা, হয়তো দ্রুত ক্লাস শেষ হওয়ার এখানে এসেছে। থাক না, নিজের মতো ঘুরুক ফিরুক, তাই সে সেদিকে তেমন ভ্রক্ষেপ করল না। কিন্তু হঠাৎই এক অনাকাঙ্ক্ষিত বাক্য কানে ভেসে আসতে সাদিক তার নিজেকে স্থির রাখতে পারল না। দোলার খোঁচাখুচিতে বেশ বিরক্ত হয়ে সামনে তাকাতে সেখানেই জমে গেলাম। দেখলাম সাদিপ আমার বরাবর সামনে টেবিলে বসে আছে, তবে তার দৃষ্টি টেবিলের দিকে নত। এতক্ষণেও হয়তো সে আমাকে খেয়াল করেনি। পরক্ষণে ভাবলাম, করলেও বাকি, আমরা তো আর দুজন অন্য সব স্বামী স্ত্রীদের মতো নই, কেবল নামমাত্র স্বামী স্ত্রী। সে তো বললই সে তার মতো, আমি আমার মতো। কারোর ব্যক্তিগত জীবনে কেউ অধিকার ফলাতে যাবে না, নামেই কি বা এসে যায়। দোলা কানের কাছে মুখ নিয়ে বলল, দেখ, ওদূরে বসে আছে তোর এককালীন ক্রাশ, যে এখন আরেকজনের জামাই। আহারে ছ্যাঁকা করনি। থাক দোস্ত, আফসোস করিস না।
তোর জন্য তন্ময়ই বেস্ট। দোলার কথাটা দুষ্টুমির ছলে বলার উদ্দেশ্য হলেও আমার গায়ে তা কাটার মতো বিঁধেছে। সাদীপকে যে এক সময় আমার ভালো লাগতো ব্যাপারটা একমাত্র দোলাই জানতো। তখন সিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলাম। সাদীপের বাবা আশরাফ শিকদার সাদীপের সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বললেও তার সে সম্পর্কে গড়ায়নি। সেবার সাদীপ তার বাবা মায়ের সাথে আমাদের বাসায় এসেছিল। সাদীপকে প্রথম দেখাতে আমার ভালো লেগে যায়, কিন্তু আমার ইচ্ছে ছিল একবারে পড়াশোনা শেষ করে বিয়ের পিঁড়িতে বসার। বাবাকে অনুরোধ করেছিলাম বিয়েটা পেছাতে, অন্তত আমার চূড়ান্ত পরীক্ষা অবধি। বাবা বলেছিলেন এ বিষয়ে সাদীপের বাবার সাথে কথা বলবেন, চাইলে তিনি নিজেই এ বিষয়ে মত দিতে পারতেন। তা সত্ত্বেও তিনি সাদীপের বাবার উপর বিষয়টি ছেড়ে দিয়েছিলেন। কারণস্বরূপ সাদীপ অন্যদের থেকে আলাদা, তার চোখের সামনে বেড়ে উঠেছে অনেকটা নিজের ছেলের মতো, তাই তিনি এ পাত্র হাতছাড়া করতে চান না। বাবার কথায় সে সময় ধরে নিয়েছিলাম বিয়েটা বুঝি হয়েই গেল। তখন এই কথাটা আমি কাউকে জানাইনি, একমাত্র দোলা ছাড়া। তন্ময়ের সাথে তখনও আমার ঠিকমতো পরিচয় হয়নি। কয়েকদিন পরে শুনি সাদীপ বিয়েতে রাজি হয়নি, সে অন্য একজনকে পছন্দ করে এবং সে বিয়ে করলে তাকেই করবে। পরবর্তীতে বুঝতে পারি মেয়েটি প্রিয়ন্তী ছিল আমার ব্যাচমেট, তবে আমাদের ডিপার্টমেন্ট ছিল আলাদা। সাদীপ প্রায়ই প্রিয়ন্তীর সাথে দেখা করতে ক্যাম্পাসে আসতো। চতুর্থ বর্ষের সময়গুলো অবধি ক্যাম্পাসের কম বেশি সবার কাছে প্রিয়ন্তী পরিচিত মুখ হয়ে গিয়েছিল। সে সুবাদে অনেকেই জানতো সাদীপ প্রিয়ন্তীর বাগদত্তা। দোলার বলা কথায় সে মুহূর্তে কোনো জবাব খুঁজে পেলাম না। আমাদের মধ্যে থেকে একজন সাদীপকে দেখে বলে উঠল, আরে এটা পিয়ন্তির হাজবেন্ড না? দোলা সায় জানিয়ে বলল, আমিও তো সেটা বলতে যাচ্ছিলাম তামান্নাকে। আমাকে চুপটি করে বসে থাকতে দেখে দোলা হয়তো ভেবেছে আমি তার কথায় মর্মাহত হয়েছি, তাই কথার প্রসঙ্গ পাল্টে ঠাট্টায় মেতে উঠল। কাঁদো কাঁদো গলায় বলল, সবাই বিয়ে করে ফেলতেছে, কয়েকদিন পর দেখবো তামান্না তন্ময়ও করে ফেলবে। আমার পালা যে কবে আসবে? বসন্তে অসময়ের বৃষ্টি স্নাত পরিবেশ, বাহিরে দমকা হাওয়া বইছে। করিডোরে বসে বৃষ্টি বিলাসে ব্যস্ত তামান্না, হাতে একখানা উপন্যাসের বই। মাথার ওপর এনার্জি বাল্বের আলো ছাড়া করিডোর জুড়ে ছড়িয়ে আছে। বাতাসের তোড়ে বৃষ্টির ফোঁটা এসে লাগে, পায়ে লাগছে, অথচ সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে মগ্ন উপন্যাসের পাতায় চোখ বুলানো নিয়ে এত ব্যস্ততার মাঝেও কর্ণকুহর অবধি একজনের ভারী কণ্ঠস্বর ঠিকই পৌঁছালো। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো? এই তো বই পড়ছিলাম। তামান্নার সহজ সরল স্বীকারোক্তি। বই পড়ার জন্য রুমে এত জায়গা থাকতে এখানে? বৃষ্টিতে তো গায়ের অর্ধেকটা ভিজে গেছে। সাদীপের কথায় তামান্নার নিজের দিকে খেয়াল গেল, মৃদু হেসে বলল, সমস্যা নেই, এসবে অভ্যস্ত আমি। তা আপনি কখন এসেছেন? বেশিক্ষণ হয়নি, তোমাকে রুমে দেখতে পাইনি, লাইট জ্বলেছে দেখে এখানে এলাম। জামা বদলে এসো, একসাথে ডিনার করব। সাদীপের ব্যবহার তামান্নাকে দিনকে দিন অবাক করতে বাধ্য করছে, তবে সাদীপকে বুঝতে না দিয়ে মাথা নেড়ে চলে গেল। তন্ময় কে তামান্না? সাদীপের মুখে তন্ময়ের নাম শুনে আচমকা কাশি উঠে গেল। পানি গলায় নামার পরিবর্তে নাকের আগায় উঠে গেছে। মনে মনে বিড়বিড় করে বললাম, আচ্ছা বাচ্চা ধন, তাহলে এই ব্যাপার? তাই তো বলি আসার পর থেকে এত খাতির যত্ন করছে কেন? আস্তে পানিটা খেয়ে শেষ করো, কোথাও যাচ্ছি না আমি, তোমার সব কথা শুনবো। সাদীপকে কথাটা বলার সময় অনেক শান্ত শোনালো। তন্ময়কে আপনি কিভাবে চেনেন? যদিও জেনে বুঝে প্রশ্নটি করেছি, দেখি না তার জবাবটি ঠিক কতটা সঠিক হয়। তোমার সাথে দেখেছিলাম রেস্টুরেন্টে, তোমার বাকি বন্ধুরা বলা বলি করছিল তন্ময়ের ব্যাপারে। ফ্রেন্ড। শুধুই কি ফ্রেন্ড? সাদীপের চোখে কৌতূহল। ডক্টর সাহেব, আপনি কি আমাকে সন্দেহ করছেন? না, তোমার সাথে বাকি দিনের চলার পথটা সহজ করতে চাইছি, যাতে কখনো কোথাও বিন্দুমাত্র সন্দেহের উপদ্রব না দেখা দেয়। সাদীপের আর আমার মধ্যকার সম্পর্ক সেদিনের পর থেকে স্বাভাবিক ধারাতে অব্যাহত চলল। প্রতিদিন আমাকে ক্যাম্পাসের গেটের বাইরে নামিয়ে দিয়ে তারপর সে নিজের গন্তব্যের দিকে এগোয়। এত সব কিছুর মাঝে দিনকে দিন তন্ময়ের সাথে মিশতে নিজের কাছেই ইদানিং অস্বস্তি লাগে। ক্লাসের কম বেশি সবাই জানে তন্ময় আমার বেস্ট ফ্রেন্ড, ব্যতীত ও আমাদের মধ্যকার নিশ্চয়ই প্রণয় গঠিত সম্পর্ক রয়েছে। অথচ আমার চোখে তন্ময় আমার বেস্ট ফ্রেন্ড ব্যতীত কিছুই নয়। এমনকি তন্ময়ও সেটা বিশ্বাস করে।
দোলা আগে প্রায়শই বলতো, তন্ময় তোকে পছন্দ করে, মিলিয়ে নিস একদিন আমার কথা। প্রতিবারই আমি দোলার কথায় হেসে উড়িয়ে দেই। ক্লাস শেষ করে ক্যাম্পাস থেকে বেরোচ্ছিলাম। আজ তন্ময় আর দোলাকে কোথাও দেখতে পাইনি। দুজন ক্লাস শেষ করে আমাকে রেখে পালিয়েছে। অবশ্য আমারও এতে দোষ আছে, আমিও তাদের খুব একটা সময় দিতে পারি না। গেটের বাইরে আসতে আসতে দোলা আর তন্ময়ের উদয় হলো। দুজন একসাথে দাঁড়িয়ে কোনো ব্যাপারে আলোচনা করছিল। আমাকে দেখে থেমে চোরের মতো একজন আরেকজনের মুখ চাওয়াচাই করতে লাগে। এগিয়ে গিয়ে শুধালাম, কিরে, কি লুকোচ্ছিস দুটোই মিলে? তন্ময় আমতা আমতা করে বলল, হ্যাঁ, কই কিছু না তো। হাতে কিছু দেখেছিস লুকোতে? হাতে না, দুজন মুখে লুকোচ্ছিস। হ্যাঁ, মানে? দুজন কি এমন কথা বলছিলি আর আমাকে দেখতে পেয়ে চুপ হয়ে গেছিস? দোলার দিকে তন্ময় ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। দোলার তাকে অভয় দেখিয়ে আমাকে শাসানোর ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তার আগে বল, তোর প্রিয়ন্তীর জামাইয়ের সাথে এত কি? প্রিয়ন্তীর জামাইকে কই পেলি? হেয়ালি করিস না তামান্না। তন্ময় তোকে কিছু বলছে না তার মানে এই না যে আমি চুপ করে থাকবো। সত্যিটা বল আমাদের তামান্না, আমাদের সত্যিটা জানা জরুরি, বিশেষ করে তন্ময়ের জন্য। তুই ওকে দিনের পর দিন এভাবে ঠকাতে পারিস না। দোলার অবান্তর কথাবার্তায় নিজেকে স্থির রাখতে পারলাম না। একে তো মেয়েটা তন্ময়ের ব্যাপারে সব সময় যাচ্ছে তাই বানিয়ে বলে, তার ওপর এখন তাকে ঠকানোর কথা বলছে। শুনে মেজাজটা তাৎক্ষণিক বিগড়ে গেল। কি যা তা বলছিস এসব? তোকে আমার প্রতিদিন কেন এক কথা বোঝাতে হয়? তন্ময় আমার বেস্ট ফ্রেন্ড, তারপরেও তুই গল্প বানিয়ে বেড়াস। সমস্যাটা কি বোঝা আমায়? দোলাও সমান তালে রেগে গেছে। উচ্চ স্বরে সেও চেঁচিয়ে বলে উঠল, আমার কি সমস্যা তুই ভালো করেই জানিস তামান্না। তন্ময় যেমন তোর ফ্রেন্ড তেমন আমারও, তাই ওর কিছু হলে সেটা আমার উপরেও সমান ইফেক্ট ফেলবে। দুইজনের রাগারাগি দূর থেকে অনেক শিক্ষার্থীরাই দেখছে। কয়েকজন সেখান থেকে যাচ্ছে, তাই বলাবলি করছে। তবে সেসব আমাদের কানে পৌঁছচ্ছে না। হিতে বিপরীত হবে ভেবে দুজনকে থামাতে তন্ময় বাধা দিতে আসলে দোলা তন্ময়ের উপর আঙুল তাক করে আর চেঁচিয়ে বলে, তুই একদম চুপ থাকবি, এসব তোর জন্য হচ্ছে। তুই কিছু না বললে না বল, কিন্তু আমি চুপ করে থাকার পাত্রী নই, ভুলে যাস না। তন্ময় অবাক হয়ে বলল, আমি আমি কি করেছি আবার? তন্ময়কে সরাতে বললাম, তন্ময় তুই সরে যা, ওকে বলতে দে, ও কি বলে আমিও শুনবো। আমাদের থামাতে না পেরে তন্ময়ের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। থামবি তোরা? বাচ্চা আছিস এখনো? সামান্য একটা ব্যাপার নিয়ে বাচ্চাদের মতো তখন থেকে ঝগড়া করে যাচ্ছিস, আবার আমাকে বলছিস সরে যেতে। এবার কি মারামারি করবি? তাকে দেখ একবার, সবাইকে তোদের ভালো চোখে দেখছে। তন্ময় আমাদের রেখে এবার সবার উদ্দেশ্যে বলল, আপনারা কি দাঁড়িয়ে কি দেখছেন এখনো? এখানে কি কোনো সার্কাস হচ্ছে? যান নিজেরা যে যার কাজে। তন্ময়ের কথায় দুজন থমকে গেলাম। আমার রাগ তখনও থামেনি। তন্ময় আমাকে কিছু বলতে যাবে তার আগে তাকে বাহবা দিয়ে বলে উঠলাম, দোলা আমাকে এতক্ষণ যা নয় তাই বললো, আর তোর কাছে এটাকে সামান্য ব্যাপার লাগলো? তন্ময়, বাহ, বন্ধুত্বের ভালো প্রতিদান দিলি। দেখ, তুই ভুল বুঝছিস আমাকে। আমি কাউকে ভুল বুঝছি না, তবে তোরা একটা কথা কান খুলে শুনে রাখ। প্রিয়ন্তের হাজবেন্ডের কথা না তো কখনো আমি মিশেছি, না তো সে কখনো আমার সাথে মিশেছে। যাকে আমার সাথে দেখেছি সে স্বয়ং আমার ব্যক্তিগত পার্টনার ছিল, আমার হাজবেন্ড ডক্টর ইরফান সাদিক। আশা করি তোদের আজকের পর এ নিয়ে আর কোনো দ্বিধাবোধ থাকবে না। কথাটা বলে এক মুহূর্ত সময় নষ্ট করলাম না, চলে এলাম নিজের গন্তব্যের দিকে। সাদিবকে আজকে সবার সামনে নিজের হাজবেন্ড বলতে একটুকুও দ্বিধা লাগেনি, বরং উচ্ছ্বাসে বলে দিতে পেরেছি। তন্ময় হতভম্ব হয়ে তামান্নার যাওয়ার পানে তাকিয়ে আছে। কয়েক মুহূর্তের জন্য মনে হলো ওর পৃথিবী উলটপালট হয়ে গেছে। নিজেকে নিজে বোঝাতে লাগলো, এটা সত্যি হতে পারে না। তা মানে নিশ্চয়ই আমার সাথে প্র্যাঙ্ক করছে। কাল মন খারাপ করে বসে থাকতে দেখলে সে ঠিকই বলবে। আরে আবুল, আমি তো তোর রিয়াকশন দেখতে চেয়েছি, বুঝতে চেয়েছি তুই আমাকে নিয়ে কতটা সিরিয়াস। মনকে ব্যর্থ সান্ত্বনা দিতে চাইলো, কিন্তু সে পারবে না কাল পর্যন্ত অপেক্ষা করতে। তাকে যে করেই হোক আজই তামান্নার অভিমান ভাঙাতে হবে। হ্যাঁ, আজই এবং এক্ষুনি। তন্ময় সময় অপচয় করলো না, সাথে সাথে ক্যাম্পাস থেকে বেরিয়ে তামান্নার পেছন পেছন ছুটে চলল। তামান্নাকে আশেপাশে দেখতে না পেয়ে নিজের বাসা ছেড়ে তামান্নার বাসার উদ্দেশ্যে রওনা দিল। নির্বিকার মনে রাস্তার দুধারে হাঁটছি আর কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া ঘটনাটির কথা ভাবছি। সবই তো ভালো চলছিল, হঠাৎ এমন কি বা ঘটে গেল যার জন্য দোলা তন্ময় আমাকে ভুল বুঝবে,
পরক্ষণে মনে হলো আবার ওদের সাদীপের ব্যাপারে আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে এত ভুল বোঝাবুঝি তৈরি কখনোই হতো না। আমার হাঁটার মাঝ দিয়ে ক্যাম্পাসের এক জুনিয়রের সাথে দেখা হয়ে গেল। ছেলেটি আমার পেছন পেছন আসছিল, যা আমি কিছুক্ষণ যাবৎ খেয়াল করেছিলাম। শুরুতে ভেবেছিলাম একই পথে যাচ্ছি তো কি হয়েছে, হয়তো সামনের মোড়ে এসে আলাদা হয়ে যাবে, কিংবা কোনো এক জায়গা থেকে ঠিকই স্থানের বিচ্যুতি ঘটবে। তাই ততটা মাথা ঘামাইনি বিষয়টি নিয়ে। ভাবতে হলো তখন যখন ছেলেটি হঠাৎ করেই সামনে এসে পথ আগলে দাঁড়িয়ে পড়ে। আসসালামু আলাইকুম আপু। সালামের জবাব দিয়ে ছেলেটিকে জিজ্ঞেস করলাম, কিছু বলবে? না মানে আপু, আপনার মন মেজাজ ভালো আছে তো? কথাটি যে ছেলেটির বিদ্রুপান্তক ছিল সেটা বুঝতে বিন্দু মাত্র কষ্ট হয়নি। মানে রাস্তার মাঝখানে পথ আগলে দাঁড়িয়ে জিজ্ঞেস করছো মন মেজাজ ভালো কিনা? অভদ্রতা আমি জায়গা পাচ্ছ না? অভদ্রতা তো বটেই, তবে সেটার কিছু তো আপনি এখনো দেখেননি সিনিয়র আপু। আমার পথ থেকে সরো, যেতে দাও। কেন সরবো কেন? রাস্তা কি আপনার বাপের? ছেলেটির বেহায়াপনা আমাকে তেতে উঠতে বাধ্য করেছে। তো রাস্তা কি তোর বাপের যে রাস্তার মাঝখানে এসে আমার পথ আটকাবি? আমাকে তেতে উঠতে দেখে ছেলেটি অশ্লীল গালি উচ্চারণ করলো। তেজ দেখেছো? ভালোই ভালোই ভাব জমাইতে আইলাম, মানলি না। এবার খারাপ কথাটাই কওয়া লাগবো মনে হইতাছে। প্রতিদিন যে গাড়িওয়ালার লগে আসছো না, তার সাথে থাইকা লইয়া চাইলে আসিস, এর থেকে ডবল রেট দিমু তোরে। ছেলেটি ডিপার্টমেন্টের জুনিয়র, তাও মাত্র এক ব্যাচের, অথচ ছেলেটার ব্যবহার এত নোংরা হবে সেটা যেন ভাবনাতীত। মনে হচ্ছে আমার সারা শরীরে কেউ আগুন জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে। হিতাহিত জ্ঞান হারিয়ে আশেপাশে তাকিয়ে লাঠি চাটা খুঁজতে ব্যস্ত হয়ে পড়লাম। হাতের কাছে বড় এক খণ্ড ইট খুঁজেও পেলাম। ইট খানি হাতে নিয়ে ছেলেটির দিকে এগিয়ে যেতে ছেলেটি পিছিয়ে যেতে যেতে বলল, দেখ ভালো হবে না কিন্তু, আমার কিছু হলে তোর অবস্থা খারাপ করে ছাড়বো। আগে নিচে বেঁচে তো ফের। আমাকে থামাতে না পেরে ছেলেটি জানের ভয়ে তাৎক্ষণিক দৌড়ে সেখান থেকে পালালো। আমি জোরে চেঁচিয়ে ছেলেটিকে উদ্দেশ্য করে বললাম, একটু ছুড়লাম আর বললাম, তোর ঘরে মা বোন নেই, তাদের এভাবে অফার করে দেখিস? রাগে ফুঁসতে ফুঁসতে সেদিনের মতো বাড়ি ফিরে এলাম। ও কারোর প্রতি মান অভিমান এতটুকু কমেনি। বাসায় ফিরতে ঘটে গেল আর এক ঘটনা। কলিং বেলের শব্দে সাদীপের মা সামিরা দরজা খুলে দিলেন। ওনার চেহারা দেখে বুঝতে পারলাম তিনি কোনো বিষয় নিয়ে ভীষণ রেগে আছেন। আমাকে দেখে সরাসরি মুখের ওপর কিছু না বলে বাবাকে নিয়ে পড়লেন। দরজা খুলে তিনি চলে যেতে উদ্যত হলেন, সাথে মুখে চিরাচরিত বুলি ঝরতে ভুললেন না। আরেকজন তো এনেছেন বন্ধুর মেয়ে, তাকে কিছু বলতেও পারি না, বললেই সব দোষ আমার। ভেবেছি ছেলেকে বিয়ে করিয়ে কোথায় শান্তি মতো পায়ের উপর পা তুলে আরাম করব, তার হয়েছে কই? যত জ্বালা হয়েছে তো আমার, থাকবো না আমি এ বাসায়। আজই আমি চলে যাব সব ফেলে। ব্যাগপত্র সোফায় ফেলে মায়ের পেছন পেছন গেলাম ওনার রাগ করার উৎস খুঁজতে। ওনার সাথে কথা বলতেও আমার আজকাল ভয় লাগে, তবুও বললাম, মা কিছু হয়েছে? আমার গলার স্বর শুনে তিনি চুপ হয়ে গেছে। হয়তো ভাবলেন কথা বলবেন না, অস্বাভাবিক কিছু। তিনি এমনিতেও আমার সাথে খুব একটা কথা বলেন না। মা বলুন না কি হয়েছে। তিনি ফোঁস করে শ্বাস ছাড়লেন। বুঝলাম শাশুড়ি মায়ের রাগ এখনো কমেনি। মামুনির কাছে শুনেছি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাগ করে তখন সে দাঁড়ানো থাকলে সে যেন বসে পড়ে, এতে যদি তার রাগ চলে যায় ভালো, না হলে তবে সে যেন শুয়ে পড়ে। সাথে তিনি আরো বলেছেন, নিশ্চয় রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি, নিশ্চয় পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। অতএব আমাদের কেউ যদি রাগান্বিত হয় সে যেন অজু করে। ওনাকে তো এই মুহূর্তে রান্নাঘরে শুতে বলতে পারি না, কিংবা অজু করতে বলার কথাও বলতে পারি না, যদি হিতে বিপরীত কয়েক বাক্য শুনিয়ে বসেন। তাছাড়া আমার পক্ষে যেসব কিছুর সম্মুখীন হতে হয়েছে তাতে করে নতুন কিছু শোনার মানসিকতাও নেই। ওনার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে টুল টেনে বললাম, মা আপনি একটু এখানে বসুন এবং পানিটা খান। মা কি মনে করলেন জানি না, তিনি আমার মুখের দিকে একবার তাকালেন, তারপর বসে পানিটুকু 3 চুমুকে খেয়ে দম নিলেন। এরপর ওনাকে খানিকটা শান্ত হতে দেখে আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে একটু বলবেন প্লিজ? সামিরা গম্ভীর কণ্ঠে বলল, সকালে কাজের মেয়েটি আসেনি, এদিকে মতির মাও ছুটিতে গেছে,
একা একা সব কাজ সামলানোর জো খুঁজে পাচ্ছিলাম না। আমি ওনার কথায় স্তব্ধ হয়ে রইলাম। হয়তো আমি আজ বাইরে না গিয়ে ওনাকে সাহায্য করলে এত কিছুর সম্মুখীন হতাম না। আড়ালে নিজে নিজেকে ধিক্কার দিলাম। মা, আপনি এই কথাটা আমায় সকালে একবার যদি বলতেন। মা আমার মুখের দিকে তাকিয়ে কপাল ভাঁজ করে ফেললেন আর বললেন, থাক, তার দরকার হয়নি, আমি একাই সব সামলেছি। যাও, তুমি ফ্রেশ হও। জেদের বসে পরের 2 দিন ক্যাম্পাসে আমাকে ছায়াও মারায়নি। বাসায় থাকলে আগে সেলফোন নিয়ে পড়ে থাকতাম বিধায় মামুনির রেডিওটি সারাদিন কানের কাছে বাজতো। সেই সেলফোনটি পর্যন্ত বন্ধ করে দম খিচে বসেছিলাম। কারোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা নিজেও করিনি, আমার সাথে যেন কেউ করতে না পারে সেটার ব্যবস্থাও রাখিনি। আমাকে ক্যাম্পাসে যেতে না দেখে সাদিপও তেমন ঘাটেনি। শুধু একবার জানতে চেয়েছিল শরীর খারাপ করলো কিনা, নয়তো যাচ্ছি না কেন। বলেছি তেমন গুরুত্বপূর্ণ ক্লাস নেই, তাই অযথা যাওয়ার মানে হয় না। 2 দিন পর ফোন অন করতে তন্ময়ের কন্ট্যাক্ট নাম্বারটি ফোনের স্ক্রিনে দেখা দিচ্ছিল। 10টার অধিক মিসড কল দিয়ে ফেলেছে। দেখেও ফিরতি কল দিইনি। তোরাই কেয়ার করি এসবে, আমার তো খুব ভালো চাস তোরা। অথচ সেদিন এত কিছু ঘটে গেল একটি বার বাজ বিচার ছাড়াই। সেই তোরাই আমাকে দোষারোপ করে বসেছিলি। এত ভালো বন্ধুত্ব, অথচ বিশ্বাসের বেলায় কৌটা শূন্য স্থানের। বিকেল বেলা তনিমার সাথে কথা বলছিলাম। তনিমা কথার ফাঁকে তন্ময়ের কথা তুলতে অবাক না হয়ে পারলাম না। আপু, তোর কি তন্ময় ভাইয়ের সাথে কথা হয়েছে? তনিমা তন্ময় এবং আমার ব্যাপারে শুরু থেকে সবই জানে। মাঝে কয়েকবার তার সাথে তন্ময় দেখা হয়েছিল। তন্ময় আমার বেস্ট ফ্রেন্ড, বিষয়টি তনিমা অবধি সীমাবদ্ধ থাকেনি। মামুনিও এ ব্যাপারে অবগত ছিল। মামুনি আর তনিমার সাথে পরিচয় থাকা সত্ত্বেও তন্ময় কখনো আমি ব্যতীত বাসার কারোর সাথে কথা বলেনি। নিঃসন্দেহে বলা যায় ছেলেটার মেয়েদের চাইতে অধিক লাজ। আমার নিজের মাঝেও এতটা জড়তা কাজ করে না কারোর সাথে কথা বলার ক্ষেত্রে। স্বভাবেও আমি বেশ মিশুক। এ নিয়ে সবার মুখে কম বেশি শুনতে হয়েছে। সেখানে এই ডিজিটাল যুগে এসে আমার দেখা সবচেয়ে লাজুক ছেলের খেতাব একমাত্র সে অর্জন করেছে, যে কিনা কারোর সাথে খুব একটা মেশা তো দূরে, কথাটুকু বলতে জড়তা কাটাতে অক্ষম। তনিমার মুখে তন্ময়ের কথা শুনে কৌতূহলী মন জানতে চাইলো, কেন তন্ময় তোকে কিছু বলেছে আমার ব্যাপারে? তোদের মধ্যে কি কিছু হয়েছে? পূর্বের রাগ থেকে বললাম, কিছু থাকলে তো হবে। এরপর তনিমাকে পুরো ঘটনার আগামাথা সবটা খুলে বললাম। সব শুনে তনিমা স্বাভাবিক রইল, বলল, তোর অগোচরে অনেক কিছু ঘটে গেছে, আর তোর রাগের কারণে তুই কিছুই জানতে পারিসনি। এত কিছুর পর জানার মতো কোনো আগ্রহ নেই। তুই জানিস ওদের বিহেভিয়ার আমার উপর কতটা প্রভাব ফেলেছে। ওই ছেলেটা পর্যন্ত আমাকে এভাবে খারাপ ভাষায় গালি দিয়ে দিল। প্রশ্রয়টা তো তোরাই দিয়েছি। মানছি এখানে তাদের একটু হলেও দোষ আছে, কিন্তু সবটা তো নয়। তুই কি জানিস তন্ময় ভাইয়া তোকে খুঁজতে বাসা পর্যন্ত এসেছিল? আমার সাথে গলির মোড়ে দেখা হয়েছিল, শেষে আমার সাথে এসব ব্যাপারে কথা বলেছে। ও বাসায় গেছে কেন? এটাই তো তোকে এতক্ষণ বোঝানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে তোর বোন, কিন্তু তোর মেজাজটাই তো তোকে কিছু জানতে দিচ্ছে না। তনিমার মুখে তন্ময়ের ব্যাপারে সব শুনে নির্বাক। পুরো ব্যাপারটা বুঝতে কিয়ত পরিমাণ সময় নিলাম। অতঃপর তনিমার সাথে অন্তঃপুরে ফোন আলাপের পর্ব সমাপ্তি ঘটালাম। তনিমার সাথে কথা শেষ করে নিজের আত্মসম্মানকে সাইডে রেখে তন্ময়ের উদ্দেশ্যে ফোন লাগালাম, কিন্তু তন্ময় ফোন রিসিভ করেনি। বার 2 পর রিসিভ হলো। রিসিভ করে মহিলা কণ্ঠে একজন কথা বললেন। সালাম দিয়ে ভদ্র মহিলার থেকে জানতে চাইলাম তন্ময়কে পাওয়া যাবে নাকি। মহিলা গাম্ভীর্যের সঙ্গে বললেন, তন্ময়ের সাথে আপনার কি দরকার? তন্ময়ের মুখে ওর মায়ের শক্তপোক্ত ব্যক্তিত্বের কথা গত 2 বছর যাবৎ শুনছি, তাই তো বুঝতে এতটুকু অসুবিধা হয়নি মহিলা ওর জন্মদাত্রী হবেন। পরিচয় কি বলবো মনে করতে শেষে বলে দিলাম, আন্টি আমি তন্ময়ের ক্লাসমেট। ওকে তো আজ ক্লাসে দেখিনি, তাই ভাবলাম একবার খবর নিয়ে দেখি। শেষেরটুকু মিথ্যে বানিয়ে বললাম, নয়তো তিনি যদি সন্দেহ করে বসেন। যদিও পুরো কথাটাই আন্দাজে ঢিল ছোঁড়ার মতো ছিল। তবে ভাবছি সে যদি সকালে বাসা থেকে ক্যাম্পাসের কথা বলে বের হয়, তাহলে নির্ঘাত কপালে শনি আছে। আমাকে অবাক করে দিয়ে আন্টি জানালেন, তন্ময় একটু অসুস্থ, তাই যায়নি। সামনের কয়েকদিন ও যেতে পারবে না। ভদ্রমহিলার সন্দেহের কথা আপাতত বিবেচনা করা জরুরি মনে করলাম না। সরাসরি জিজ্ঞেস করলাম, তন্ময়ের কি হয়েছে আন্টি? আগে বলো তোমার নাম কি? যাকে তাকে তো আর আমার ছেলের ইনফরমেশন দিয়ে দেওয়া যায় না, তাই না?
পরিচয় জানিয়ে দিতে ওপাশ থেকে কয়েক সেকেন্ড কোনো সাড়া পাওয়া গেল না। পরক্ষণে শোনা গেল, 2 দিন আগে তন্ময়ের রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনো হসপিটালেই আছে। আন্টি কাইন্ডলি আমাকে কি একটু হসপিটালের নামটা বলবেন প্লিজ? ভদ্রমহিলা হসপিটালের নাম বলে কথোপকথনের ইতি টানলেন। হসপিটালের নামটি শুনে চমকপ্রদ লেগেছে, কারণ স্বরূপ এই হসপিটালেই তো সাদিক থাকবে। থাকলে থাকুক, আপাতত কিছু জানানোর প্রয়োজন মনে করছি না। একেবারে গিয়ে বুঝিয়ে বলবো, নিশ্চয়ই আপত্তি করবে না সে। আশ্চর্যজনকভাবে আমি হসপিটালের করিডোরে পা রাখতেই সাদিপের সাথে দেখা হয়ে গেল। আমি তাকে দেখে অবাক হলেও সে আমাকে দেখে এতটুকু পরিমাণও অবাক হলো না, যেন সে আগে থেকেই জানতো আমি এখানে আসবো। এতক্ষণ তন্ময়ের সাথে দেখা করার প্রবলতর উৎসাহ কাজ করলেও সাদিপকে দেখার পর সব কোথাও যেন উধাও হয়ে গেল। সাদিপের চেহারা দেখে নিজের মাঝে বেশ সংকোচ বোধ কাজ করছিল। ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে সাদিপের দিকে এগিয়ে গেলাম। সাদিপ, আসলে আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে কেন? তুমি তো সহজে আমার সাথে খুব একটা কথা বলো না, আর হঠাৎ করে তোমার যে এত উন্নতি হলো। সাদিপের বিস্মিত চেহারা দেখে বুঝলাম তাকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করছি আমি। এরপর তাকে কি বলবো সেটা ভাবতে গিয়ে এবার কথাগুলো গলা পর্যন্ত এসে আটকে গেছে। বহু কষ্টে নিজেকে সংযত করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, ঠিক বুঝলাম না। এই যে আমাকে তুমি আগে ডাকতে ডাক্তার সাহেব, এমনকি সকালেও এ নামে রেখেছিলে, এখন এক দৌড়ে নাম ধরে সম্বোধন, তার উপর আপনি থেকে তুমি। ভাববার বিষয় না বলো? গায়ে পরিধানকৃত ওড়নাটির এক কোণা তর্জনীতে পেঁচাতে লাগলাম। মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, প্লিজ আল্লাহ, আমার ভুলের জন্য এবার সাদিপ যেন ভুল না বুঝে আমায়। আমার বিষণ্ণ মুখখানি নজরে পড়তে সাদিপ শব্দ করে হেসে ফেলল। তার চেহারার ভাবখানি এমন যেন কেউ ওর সামনে খুব হাসির কৌতুক বলেছে। হতবিহ্বলের সাথে অসহায় দৃষ্টি নিয়ে সাদিপের পানে চেয়ে আছে। হঠাৎ হাসির মতো কি করলাম যে লোকটা আমাকে ঘাবড়াতে দেখে ভীষণ মজা পাচ্ছে। সাদিপ হাসি থামিয়ে বলল, তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? আই এম জাস্ট কিডিং। নিশ্চুপ থেকে সাদিপের হাবভাব বুঝতে চেষ্টা করলাম। আমাকে স্বাভাবিক হতে না দেখে হাত ধরে টেনে সামনের দিকে অগ্রসর হলো আর মুখে বলল, চলো তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিই। বলতে বলতে সামনের এক কেবিনের সামনে গিয়ে থেমে গেল। যে কেবিনটার খোঁজ আমি হসপিটালের করিডোরে ঘুরে ঘুরে এতক্ষণ যাবৎ খুঁজে চলছিলাম। কেবিনের সামনে এসে দাঁড় করিয়ে বলল, ভেতরে যাও, এখানেই তন্ময় আছে। সাদিপের কথায় অবাক না হয়ে পারলাম না। ও কি করে জানলো তন্ময় এই কেবিনে থাকতে পারে? ও কি তবে সেদিন তন্ময়কে ভালোভাবেই খেয়াল করেছে? হয়তো এমনটি হবে। সাদিপ পুনরায় ইশারা করতে দেরি না করে ঢুকে পড়লাম। পেছন থেকে সাদিপ ঢুকতে নিয়েও কি মনে করে ঢুকলো না। কেবিনের ভেতরে চোখ বুলিয়ে দেখলাম তন্ময়ের মা নেই। যা খাপ ছেড়ে বাঁচা গেল। ভদ্র মহিলাকে আমি জমের মতো ভয় পাই। তন্ময়ের হাতে এবং মাথায় ব্যান্ডেজ করা। আমাকে দেখে মুখখানি পেঁচার মতো বানিয়ে ফেলেছে। এতদিনে গুমান ওয়ালির গুমান ভাঙছে, মরসি আর পরে খবর নিতে আইছে। কই মরছিস? এখনো জলজ্যান্ত মানুষ বসে আছিস, দেখতেই তো পাচ্ছি। ওপর দিয়ে তো ঠিকই দেখবি, কিন্তু ভেতরটা তো ঠিকই জ্বালিয়ে ছাড়খাড় করে দিছিস। কথাটা গোমরা মুখে আস্তে করে বলল তন্ময়। তন্ময় ভেবেছিল ওর কথা আমার কর্ণকুহুর অব্দি পৌঁছতে পারবে না, অথচ ও না বললেও আমি বুঝতে পারি তার মনের অবস্থা। দীর্ঘশ্বাস চেপে বললাম, বুঝলাম না হয় ছ্যাঁকা খাইছিস, কিন্তু এসব কিভাবে ঘটালি? এখন কি আবার ঘটিয়ে দেখাবো? যদি বলিস তাও দেখাতে রাজি আছি। তন্ময় অতটা অবুঝ না সেটা জানি, কিন্তু তার চোখে মুখে আমার জন্য সেই মুহূর্তে আমি স্পষ্ট ক্ষোভ দেখতে পাচ্ছি। ক্ষোভ কমাতে ঠাট্টার ছলে বললাম, বাবা তোর আবার রাগও আছে? জানতাম না তো। জানবে কি করে? ওর যত রাগ সব তো আমার উপরেই দেখায়। এখন বুঝুক, যার পেছনে এত এত সময় ব্যয় করেছে তাকে চিরতরে হারিয়ে কেমন লাগে। যত নিষেধ করতাম আমার কথা শুনলে তো ছেলেটা। পেছন থেকে তন্ময়ের মায়ের গলা শুনে চুপসে গেলাম। তিনি যে কথাগুলো আমাকে ইঙ্গিত করে বলেছেন তাতে এতটুকু সন্দেহের অবকাশ নেই। ভদ্র মহিলার কথায় তন্ময়ের পাশে বসা টুল থেকে উঠে গিয়ে ওনাকে সালাম দিলাম। সালামের জবাবে তিনি কিছু বললেন না, উল্টো সেরকম গুরুগম্ভীর হয়ে রইলেন। মহিলা যে স্পষ্টবাদী তা এতদিন তন্ময়ের মুখে শুনলেও আজ সামনে থেকে দেখলাম। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, তা তোমার হাজবেন্ড জানে তো যে তুমি তোমার প্রাক্তন প্রেমিককে দেখতে এসেছো? জানে। মাথা নিচু অবস্থায় জবাব দিলাম। আমার ইতিবাচক জবাবে তিনি আশ্চর্য হলেন। আমার মাথা থেকে পা অবধি আগা গোড়া একবার খুঁটিয়ে দেখলেন, বললেন, বেশ ভালো তো।
তোমার ভূত আমি ওর মাথা থেকে গত 2 বছরেও বের করতে পারিনি, বুঝলে তো? তাই তো যখন এখানে আসার আগ্রহ প্রকাশ করলে দেরি না করে তোমাকে বলে দিলাম। তোমাকে দেখার বহুদিনের শখ ছিল আমার। জানি না ছেলেটা কি দেখেছে তোমার মাঝে। আহামরি সুন্দরীও তো নও। ভদ্রমহিলার কথাগুলো আমার গায়ে কাটার মতো ফুটছে যেন। ওনার কথায় কোনো উত্তর খুঁজে পেলাম না। তন্ময় ওর মায়ের কথায় বিরক্ত হলো। থাক না মা এসব কথা, ও আমার ভাগ্যে ছিল না তাই ওকে আমি পাইনি। ভাগ্যে থাকলে ওকে কেউ কখনোই আমার থেকে আলাদা করতে পারতো না। ছেলের কথার তোয়াক্কা না করে তিনি আরো বললেন, মায়ের দোয়া সত্যিই কবুল হয়। প্রায়ই দোয়া করতাম তোমার ভূতটা যেন আমার ছেলের ঘাট থেকে চট জলদি ছেড়ে যায়। এতদিনে শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। আন্টি নিজের মনের ভেতরে এতদিনে পুষে রাখা সকল ক্ষোভ উগড়ে ফেলতে চাইলেন, সেটাও ন্যূনতম ঝগড়া বিবাদ কিংবা চেঁচামেচি ছাড়াই। সাক্ষী হিসেবে রইল কেবল তন্ময়। তন্ময় চেয়েও নিজের মাকে সে সময় থামাতে পারেনি। আমি ওনাকে কথার শব্দটিও করিনি। বলুক উনি, মা হিসেবে ছেলের দুর্দশার কথাগুলো আমাকে বলতেই পারেন। তাতে যদি তার চটে যাওয়া আত্মার শীতলীকরণ হয়, সে মুহূর্তে নিজের কাছে নিজেকে সব থেকে বেশি অসহায় লাগলো। এতটা অসহায় অবস্থার সম্মুখীন আমার জীবনে এর আগে কখনো হতে হয়েছে বলে মনে পড়ছে না। আমার সেদিনের ব্যবহারের কারণে পানি যে সমুদ্রের স্রোতের মতো এত দূর গড়াগড়ি খাবে, সেটা যদি ঘোরাক্ষরেও টের পেতাম তাহলে কিছু বলার আগে নিশ্চয়ই ভেবেচিন্তে ঠান্ডা মাথায় বলতাম। তন্ময়কে পরে অবশ্য বুঝিয়ে বলতে পারতাম, কিন্তু তার আগেই এত সব ঘটনার সূত্রপাত ঘটলো। আমার অসহায়ত্ব বোধহয় মহান আল্লাহর দরবারে গিয়ে ঠেকেছে। তাই তো সে সময় তন্ময়ের হাতের কাটা বিধানো কথাগুলো হাত থেকে বাঁচতে সাদিপ এসে হাজির হলো। সাদিপের হাস্যোজ্জ্বল কণ্ঠে সবার দৃষ্টিপাত সেদিকে ঠেকলো। এখন কেমন বোধ করছো তন্ময়? তন্ময় মৃদু স্বরে জানালো, আগের থেকে ভালো। তন্ময়ের মা সাদিপকে জিজ্ঞেস করলেন, তন্ময়ের কি তাহলে আজ বাসায় নিতে পারবো? কি বুঝলেন ডাক্তার? তন্ময়ের মায়ের এবং সাদিপের কথোপকথনের মাধ্যমে এতক্ষণে সবটা পরিষ্কার হয়ে গেল। তখন এজন্যই তাহলে সাদিপ আমাকে এখানে নিয়ে এসেছিল। কিন্তু তাতেও সন্দেহ একটু রয়েই গেল যে তন্ময়কে সাদিপ চিনল কিভাবে, দেখেছে তো তাও এক ঝলক। তার উপর দূর থেকে সেটা বলা চলে। তন্ময় কি তবে আমার ব্যাপারে সাদিপকে সবটা খুলে বলেছে? যদি সাদিপ সবটা জেনেও থাকে তাহলে এতটা স্বাভাবিক থাকছে কেমন করে লোকটা? তন্ময় ওর মাকে লক্ষ্য করে বলল, মা, ইনি মানে ডক্টর ইরফান সাদিপই হলো আমার তামান্নার হাজবেন্ড। ওর পাশাপাশি ওর হাজবেন্ডকেও দেখে নাও, নতুবা পরবর্তীতে ওনাকে দেখারও শখ জাগতে পারে তোমার। তন্ময়ের কথা শুনে তিনি চমকালেন ঠিকই, কিন্তু কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলেন না। বরঞ্চ আর চোখে দুজনকে মিলিয়ে দেখেছেন। গায়ে শুভ্র অ্যাফরন, গলায় স্টেথোস্কোপ জড়িয়ে সামনে চেয়ারে বসে থাকা লোকটির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, কিন্তু তার ধ্যান রয়েছে সম্পূর্ণ অন্যদিকে। সাদিপ পেশায় একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ। চোখে জুড়ে দেয়া চশমার ফাঁক ঘেঁষে এসে দেখতে ব্যস্ত হাতে থাকা রিপোর্টের দিকে, যেটা কিনা তন্ময়ের রিপোর্ট। তন্ময় 2 দিন আগে বাইকের ব্রেক ফেল করে দুর্ঘটনার শিকার হয়েছে। ভাগ্য ভালো থাকায় শরীরে মারাত্মকভাবে জখম হয়নি, নয়তো দেখা যায় বেশিরভাগ বাইক দুর্ঘটনায় যুবক সমাজকে প্রায় বেশিরভাগই বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। চারিদিকে এমন অহরহ ঘটনা নিতান্তই স্বাভাবিক ব্যাপার হতে পারে, কিন্তু যার যা সেই বোঝে কি হারিয়েছে। তন্ময়ের মায়ের তন্ময়কে নিয়ে অনেক আশা। একা হাতে মানুষ করেছেন তিনি ছেলেকে। তন্ময় ছোটবেলায় বাবাকে হারিয়েছে। সেই থেকে তন্ময়ের মা ভীষণ শক্তপোক্ত একজন মানুষে পরিণত হয়েছেন। কথায় আছে, অতি শোকে মানুষ পাথরের ন্যায় শক্ত হয়ে যায়। ওনার ব্যাপারটা ঠিক সেরকম। তন্ময়েরও সেরকম কিছু হতে পারত। আল্লাহর অশেষ রহমত আর তখন ওর মায়ের বলা ওনার দোয়ার কথা। মায়ের দোয়ায় ওনার ছেলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল। তন্ময়কে রিলিজ দেওয়া হয়েছে। সাথে সাদিপ তন্ময়কে আগামী 1 সপ্তাহের জন্য বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছে। তন্ময়রা চলে যাওয়ার আগে আন্টি আমাকে আর সাদিপকে নতুন জীবনের জন্য শুভ কামনা জানালেন। অন্যদিকে তন্ময় মুখ ঘুরে অন্য পাশ ফিরে আছে। মুখে কোনো কথা না বললেও ওর চোখ জোড়া অনেক কিছুই বলতে চাইছিল। তন্ময়রা চলে যাওয়ার পর এতক্ষণ যাবৎ লুকিয়ে রাখা দীর্ঘশ্বাস ছাড়লাম। তন্ময় চলে যাওয়ার পর সাদিপও আগের তুলনায় খানিকটা গম্ভীর হয়ে গেছে। আমাকে বলল, টায়ার্ড লাগছে নিশ্চয়ই, বাসায় যাবে না? না, তেমন কিছু না। তুমি কখন ফিরবে? যদিও সাদিপ ইদানিং বাসায় তাড়াতাড়ি ফিরে যায়, যা দেখে বাবার সাদিয়ার আশঙ্কা। সাদিপের মতিগতির পরিবর্তন ঘটেছে।
আমার মুখে তুমি সম্বোধন শুনে সাদীপের ভ্রু জোড়া কুঁচকে গেল। হাত ঘড়িটির দিকে নজর বুলিয়ে দেখলো দুপুর পেরিয়েছে অনেকক্ষণ। লাঞ্চটা কি বাসায় ফিরে করবে নাকি বাহিরেই করবে? এতক্ষণ তন্ময়ের মায়ের কথাগুলো ভেবে খারাপ লাগছিল, কিন্তু এখানে সাদীপের কথা শুনে বরং খারাপ লাগা থেকে মেজাজ বিগড়ে যেতে চাইলো। বহু কষ্টে সংযত করছি, ইচ্ছে করছে মুখের উপর দু চারটা কথা বলে বসি। আগে তন্ময়কে আজীবন আবুল বলে এসছি, বলতাম তুই আসলেই একটা নিরামিষ, কিছুই বুঝিস না। ছেলেটাও মজার ছলে বলতো, আমাকে এখন নিরামিষ বলছিস? দেখে নিস তোর জামাই এর থেকে বড় নিরামিষ হবে। তার বদদোয়া যে সত্যি ফলে যাবে যদি আগে ঘুণাক্ষরেও টের পেতাম। মানে আমি বুঝি না কেমনে কেউ বলবে না আমি বাইরে খাই না, প্লিজ ঘরে ফিরে চলুন। মনের কথা মনে ধামাচাপা দিয়ে বললাম, তোমার তো বাসায় ফিরতে দেরি হবে তাই না, আমি বরং বাসায় চলে যাই। সাদীপের হেলদোল না দেখে হাঁটা ধরলাম। এখানে আর ঠিক কাজ নেই, তন্ময়কে দেখার দরকার ছিল, দেখেছি। সাথে অবশ্য ওনার সাথেও দেখা হয়ে গিয়েছে। প্রতিদিনকার সাদীপের সাথে আজকের সাদীপের মধ্যে একটু অমিল খুঁজে পেলাম। উজ্জ্বল শ্যামলা বর্ণের লোকটাকে এক এক পরিবেশে এক এক রকম লাগে। উনি কি দেখতে আসলেই এতটা সুন্দর, নাকি ওনার অর্ধাঙ্গিনী হওয়ার ওসিলায় আল্লাহ তাআলা আমার চোখেই ওনাকে সবচেয়ে সুদর্শন করে দিয়েছেন? কই, বিয়ের আগে যে কয়দিন দেখেছি তখনও তো এত ভালো লাগতো না। হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে একটা সিএনজির জন্য, পরিবেশের রোদের তীব্রতা তেমন নেই। সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে হেলে যাচ্ছে। সাদীপ পাশে এসে দাঁড়িয়েছে, কখনো খেয়াল করিনি। কর্ণকুহুরে তার শান্ত গলায় ধ্বনি পৌঁছতে মৃদু কেঁপে উঠলাম। মুখে হাসি ফুটিয়ে বললাম, তুমি কখন নিচে নেমে এলে? মানুষটার চোখের দৃষ্টি অদ্ভুত। আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার পরপরই দেখলাম তোমার প্রতিক্রিয়া কেমন হয়। সাদীপ পরম যত্নে আমার হাত তার হাতের দ্বারা আঁকড়ে ধরল। হুটহাট অধিকার বোধ দেখানোতে রাগ করা উচিত কিনা জানি না, আমার কাছে বরং তার অধিকার বোধ প্রয়োগ করাটাই এক আলাদা শান্তি দিচ্ছে। সব থেকে বেশি অবাক লাগছে তার এত সহজে সবটা মানিয়ে নেয়া দেখে। এভাবে বলা ফওয়া ছাড়া সামনের দিকে অগ্রসর হতে দেখে কৌতূহলী মন জানতে চাইলো আমরা কোথায় যাচ্ছি। চলো, গেলেই দেখতে পাবে। গাড়ি চলছে অজানা গন্তব্যের দিকে, যে গন্তব্যের শেষটা আমার জানা নেই। কিয়ৎক্ষণ সময় চলার পর গাড়িটি একটি রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। ভেতরে ঢোকার সময় ভাবলাম, যাক, তন্ময়ের দোয়া বিফলে গেল তাহলে। এতক্ষণ খিদের প্রকোপ বেশি না পেলেও এখন মনে হচ্ছে খিদায় আমার পেটের ভেতর ইঁদুর বাদুর সব ছোটাছুটি করতে শুরু করেছে। মেনু কার্ডে চোখ যেতে সবার আগে নজর পড়লো কাচ্চির দিকে। কাচ্চি আর বিরিয়ানি দেখলে আমার মাথা এমনিতেই ঠিক থাকে না। সাদীপ সামনে বসে ফোনে মনোযোগ দিয়ে বলল, কি খাবে অর্ডার করো। ক্ষুধার্ত পেট বলছে তোকে এই কাচ্চিটাই খেতে হবে, কিন্তু মন মস্তিষ্ক বলছে সামলে তামান্না, সামনের লোকটার কাছে তো নিজের ভদ্রতা বজায় রাখতে হবে নাকি, নয়তো মান ইজ্জত সব তো ধুলোই উড়িয়ে দিবি। ভদ্রতা সূচক বললাম, তুমি অর্ডারটা করে দাও না। সাদীপ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, শিওর তুমি? আমি দেবো বলছো? এত শিওরের কি আছে? মনের অবস্থাটা বুঝে কাচ্চিটাই দিয়ে দিন না। আমাকে খোঁচা দিয়ে ভদ্র মহিলার মুখোশ থেকে বের করিয়ে আনবে নাকি লোকটা, কিন্তু মাথা নাড়িয়ে সমস্যা নেই বলে সম্মতি জানালাম। সাদীপ ফোন রেখে মেনুতে মনোযোগ দিল। ওয়েটারকে ডেকে সাদা ভাত, মাছ, সবজি, মাংসের অর্ডার দিয়েছে। ওয়েটার চলে গেলে আমার দিকে তাকিয়ে পুনরায় জানতে চাইল। সাদীপের এমন কাণ্ডে কিং কর্তব্য বিমূঢ় হয়ে রইলাম। মনে মনে মাথা চাপড়ালাম। দূর, প্রচুর ভদ্রতা দেখাতে গেলাম। কোন কুক্ষণে যে বললাম না কাচ্চির কথা, তবুও সাদীপকে বুঝতে না দিয়ে বললাম, না সমস্যা নেই। সেদিন সারা বিকেল বাইরে সাদীপের সাথে কাটিয়েছি। এই প্রথম এতটা সময় ধরে দুজনে বাইরে বেরিয়েছি। কখনো ভাবিনি সাদীপ এত হাসি খুশি প্রাণোচ্ছল একজন মানুষ। তার বাহির এবং ভেতরটা সম্পূর্ণ আলাদা। এতদিন নিজের ভেতরে হাসি খুশি মানুষটাকে যে কিভাবে সে লুকিয়ে রেখেছে কে জানে। নিজেই নিজের ভাগ্যকে নিয়ে গর্ব করতে ইচ্ছে হচ্ছিল। প্রিয়ন্তীকে সেই মুহূর্তে কাছে পেলে নিশ্চয় খুশিতে আত্মহারা হয়ে এতগুলো ধন্যবাদ জানিয়ে দিতাম। সন্ধ্যার পরপর দুজনকে একসাথে বাসায় ফিরতে দেখে সবার চোখ ছানা পড়া। লক্ষ্য করলাম বাসায় বাবা আর মামুনির উপস্থিতি। আমাদের দেখে সকলের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল, শুধুমাত্র একজন ব্যতীত। তিনি হচ্ছেন আমার শাশুড়ি, অর্থাৎ সাদীপের মা। উনি দুজনকে পাশাপাশি দেখে আড়লে সটকে গেলেন। কেন জানি না, একমাত্র তিনিই আছেন যিনি আমার আর সাদীপের বনিবনা পছন্দ করেন না। বাবা মামুনি সন্ধ্যার পরপরই চলে যান। তনিমা আর ত্বকি আসেনি। তারা বাসায় একা আছে বিধায় বাবা মা আমার সাথে দেখা করতে চলে গেছেন। তনিমা না আসার পেছনে বড়সড় কারণ আছে। তাই তো বিয়ের দিন ব্যতীত তনিমা এ বাসার মুখ হয়নি। রুমে এসে আমি বিছানার বুকে ঝাঁপিয়ে পড়লাম। সাদীপ তখনও আসেনি। হয় ড্রয়িং রুমে, নয়তো তার মায়ের কাছে আছেন। আজ তো এক মা পাগল ছেলে।
এখনো সবার আগে এসে তার মাকেই চাই। শাশুড়ি হয়তো এজন্যই ছেলেকে সারাদিন চোখে হারান, সাথে ছেলের বউকে মনে করেন চক্ষুশূল। এসব ভাবতে ভাবতে ঘুমের চোখটা প্রায় লেগে এসছে। প্রায় 8 ঘন্টা খানেক বাদে দরজা খোলার শব্দ কানে ভেসে এলো। যাকে সে আসুক বা না আসুক, এতক্ষণে সাদিপ চলে এসছে। যাকে সে আসুক বা না আসুক তাতে আমার কি, আমার ঘুম হলেই হলো। চোখে ঘুম লেগে থাকলেও পুরোপুরি হুঁশ হারাইনি তখনও। আমার পাশে সাদিপের উপস্থিতি টের পাচ্ছি। পিটপিট করে চোখ খুলে দেখার চেষ্টা করছি কি করছে। চোখ খুলতে দেখি সেই দিকে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। যদিও চশমার উপরের গ্লাসে তার চোখ জোড়া স্পষ্ট বোঝা যাচ্ছে না যে সে ঠিক কোন দিকে তাকিয়ে আছে। আদৌ কি এইদিকে কিনা সে বিষয়েও না। আমাকে চোখ খুলতে দেখে বলল, ঘুমাওনি? সন্দিহান হয়ে বললাম, তার আগে বলুন আপনি কোন দিকে তাকিয়েছিলেন। সাদিপ মুচকি হাসলো, চোখ দিয়ে ইশারা দিল যাতে সম্পূর্ণ আলাদা অর্থ বহমান রয়েছে। জিজ্ঞেস করলো, কেন, কোন দিকে তাকিয়েছি? তার হাসিতে আমার নিজের দিকে খেয়াল হলো। তাকিয়ে দেখলাম পায়জামা অনেকটা পায়ের ওপর পড়ে গেছে। অন্যটার অবস্থা ঠিকঠাক মতো নেই। ধাতস্থ হয়ে বললাম, আপনাদের চোখ এত দিকে যায়, ইস, একটু লাজ লজ্জা নেই? আপনাদের? হ্যাঁ, আপনাদের। তা আপনাদের বলতে কাদের বুঝিয়েছো? আমার আগে কি অন্য কারোর সাথে রাত কাটিয়েছো নাকি? সাদিবের কথায় থতমত খেয়ে গেলাম। না তো। তাহলে আপনাদের কেন বললে? আপনাদের বলতে পুরুষ মানুষদের বুঝিয়েছি, যারা যারা মেয়ে মানুষদের দেখলে এমন ফ্যাল করে চেয়ে থাকে। সাদিব কি বুঝলো জানি না, আমার কথার দ্বারা তার কপালে ভাঁজ পরিলক্ষিত হলো। তুমি এভাবে বেসামাল হয়ে থাকবে আর কেউ তাকালেই বলবে দোষ? আর তাকালে এতই যখন লাগে তখন নিজের দিকে খেয়াল রাখতেও জানতে হয়। আমি দেখলেই তোমার দেখতে হবে কেন? তুমি দেখবেন না? পরের বার থেকে যেভাবেই থাকি না কেন অন্য দিক ফিরে তাকিয়ে থাকবে, বুঝলে? পারবো না। পারবেন না মানে? পারবে না মানে? তুমি পারবে, তোমার ঘাড় পারবে। সাদিপ আমার কথায় বিরক্ত বোধ করলো। তামান্না, এবার একটু বেশি হচ্ছে না? আমি প্রচন্ড টায়ার্ড, আমাকে সাইড দাও। সাদিপের ক্লান্তির কারণ বুঝতে পেরে নিজেকে নিজে ধিক্কার জানালাম। সত্যি একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। সারা দিনের অক্লান্ত পরিশ্রমে বেচারা ক্লান্ত বোধ করারই কথা। কবে যে মাথায় জমিয়ে রাখা ন্যূনতম বুঝ বুদ্ধিগুলো কাজে লাগাতে পারবো, হায় আল্লাহ। রাতের ঘুম যে সেই ভেঙেছে, তারপর আর ঘুম আসেনি। এপাশ ওপাশ ছটফট করছি খালি, কিছুতেই চোখে ঘুমের ধরা ছোঁয়া নেই। তার উপর যেদিন রাতে ঘুম হয় না, দেখা যায় সেদিনের রাতটার মতো দীর্ঘ রাত বোধ হয় আর একটা হয় না। বিছানার পাশ থেকে হাতড়ে ফোনটা বের করলাম। রাত 3টে বাজে। উপায়তা না পেয়ে বিছানা ছেড়ে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরের চারটা জলজল করছে। জানালা থেকে সরে বেলকনির দিকে পা বাড়ালাম। উদ্দেশ্য ঘুম না আসলে সারা রাত বেলকনিতে বসে চাঁদ দেখতে দেখতে রাত কাটিয়ে দেওয়া। যেমন ভাবনা তেমন কাজ। বেলকনির কোনায় থাকা রকিং চেয়ারে বসে একা একা মনের সুখে চাঁদনি রাত উপভোগ করতে লাগলাম। এটা আমার একটা বিশেষ গুণ কিনা জানা নেই। হামেশাই যখন আমার রাতে ঘুম আসে না, তখন আমি চাঁদ দেখি আর একা একাই চন্দ্র বিলাস করে কাটিয়ে দিতে পারি। সকালে সূর্যের সোনালী রোদের আবছা আলো চোখে পড়তে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে আশ্চর্য হলাম যখন দেখতে পেলাম বেলকনির যে অংশে আমি ফিরে শুয়ে আছি সেখানে, অর্থাৎ আমার চোখের সামনে অংশে কাপড় দেয়া যেন চোখে না পড়ে। উঠে আড়মোড়া ভাঙতে দেখলাম সাদিপ ভেজা চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে কেবিনের দিকে এসছে। উন্মুক্ত বুক, পরনে ট্রাউজার। সামনে আসতে লজ্জায় চোখ নিচে নামিয়ে ফেললাম। গুড মর্নিং। ঘুম কেমন হয়েছে? গুড মর্নিং, ভালো হয়েছে। এখানে বসে আছো কেন? রুমে যাও, ফ্রেশ হও। নাকি আজও কলেজে যাবে না? না, আজ যাবো। কালও যাইনি, কিন্তু তার আগে তুমি সামনে থেকে সরো। কেন, আমি তোমাকে আবার কি করেছি? এভাবে এসছো কেন? তোমার লজ্জা না থাকতে পারে, আমার যথেষ্ট আছে। আমি যেভাবেই থাকি তুমি দেখবে কেন? বাইরে এভাবে উন্মুক্ত শরীর নিয়ে যে কারোর সামনে ঘুরঘুর করবে কেন? ঘুরলে সবাই নজর যাবে। কেন? কাল না তুমি বলেছিলে তুমি যেভাবে খুশি থাকবে, শুধু আমি তাকাতে পারবো না। তা এখন আমিও যেভাবে খুশি থাকবো, তুমি তাকাবে না, ব্যাস। সে কি, লোকটা তো দেখছি আমার জালে আমাকেই ফাঁসিয়ে দিয়েছে। কি চালাক ভাবা যায়। উপায়ন্ত না পেয়ে চলে যাচ্ছিলাম। সাদিপের সামনে থেকে পাশ কাটিয়ে যাওয়ার সময় সাদিপ পেছন থেকে আমার এক হাত টেনে নিজের কাছে নিয়ে এলো। অতঃপর তার উন্মুক্ত বুকে আমার পিঠ ঠেকে গেছে। কানের কাছে মুখ এনে বলল, একেই বলে টিট ফর ট্যাট। গত 1 সপ্তাহে ক্যাম্পাসে একা একাই ক্লাসের সময়গুলো পার করছি। তন্ময় অসুস্থ শরীর নিয়ে এখনো আসেনি।
হয়তো আন্টি চাচ্ছেন না সে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের মুখ হোক। অপরদিকে দোলার খবর জানি না, গত কয়েকদিনে কেন জানি না সে আমার খোঁজ খবর পর্যন্ত নেয়নি। আমার প্রতি তার এত কিসের অভিযোগ যে এক নিমিষে 3 বছরের বন্ধুত্ব কয়েক সেকেন্ডে নষ্ট করে দিল। সাদীপের সাথে আমার সম্পর্কটা বাকি সব দম্পতির মতো স্বাভাবিক হতে শুরু করেছে। এখন আর সেও প্রিয়ন্তীর কথা মনে করতে চায় না। সাদীপের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে গিয়ে এদিকে আমার বাদবাকি সব কয়টা সম্পর্কের সাথে বিচ্ছেদ ঘটাতে হচ্ছে। ছোটবেলা থেকে আমি একটু ডান পিঠে স্বভাবের, যেখানেই যাই সেখানেই অনায়াসে 2-4টে বন্ধু বান্ধব জুটিয়ে ফেলতে পারি। প্রথম যখন এখানে এসেছিলাম তখন একেবারে সঙ্গীহীন হয়েই এসেছিলাম। সব বন্ধু বান্ধব অন্য সব ভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিয়েছিল, কেবল আমি ব্যতিক্রম ছিলাম। আমার সাথে আমার কোনো বন্ধু বান্ধব এখানে চান্স পায়নি। প্রথম 2 দিন বেশ বিরক্তিকর কাটলেও পরবর্তী দিন অর্থাৎ ঠিক 3য় দিনের সাক্ষাৎ হয়ে যায় দোলার সাথে। দোলা আর আমি দুজন সম্পূর্ণ 2 প্রান্তের মানুষ। শুনে ভীষণ আশ্চর্য লাগতো দোলার মতো বিপরীত প্রান্তের মেয়েটার সাথেও শেষমেশ আমার বন্ধুত্বটা হয়েই গেল। দুজন বিপরীত হওয়ার দরুন হয়তো চুম্বকের মতো একজন অন্যজনের সাথে আঠার মতো চিপকে থাকতাম। সহপাঠীদের মধ্যে অনেকে আবার এই নিয়ে রীতিমতো হাঙ্গামা লাগিয়ে ফেলতো। এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে চলে আসতে নিচ্ছিলাম ক্যাম্পাস থেকে। ভাবছি সামনের দিন থেকে আর আসবো না, এসে একেবারে পরীক্ষাগুলো দিয়ে যাব। এমন সময় দোলার কণ্ঠস্বর শুনে দাঁড়িয়ে পড়লাম। তাকে দেখে অভিমানে মনটা ভার হয়ে যেতে চাইল। যতই ঝগড়াঝাটি করি না কেন, যাদের সাথে আমাদের আত্মিক সম্পর্ক তাদের সাথে বিচ্ছেদে তো কষ্ট থাকবেই। বিচ্ছেদ যে কেবল প্রেমিক প্রেমিকার মধ্যে হয় এমনটাও না, বিচ্ছেদ বন্ধুত্বের মাঝেও হয়। অন্তত আমার কাছে তো বন্ধুত্বের বিচ্ছেদটাই সবচেয়ে বেশি বেদনাদায়ক মনে হয়। কিরে, আমার সাথে কথা না বলেই চলে যাবি? দোলার মুখে হাসি, বোঝা গেছে সেও চায় আমরা পাবনায় একসাথে এগিয়ে যাই। অভিমানের সাথে বললাম, বারে তুই তো আমাকে দেখেও না দেখার ভান করে থাকছিস, কথা বলার সুযোগ দিচ্ছিস কোথায়? আমি তো দেখতে চাইছিলাম আসলে ম্যাম কি নিজে থেকে আসেন নাকি, অথচ ম্যাম দেখি উল্টো রেগে অ্যাটম বোমা হয়ে আছেন। হইছে, প্রতিবার আমাকে কেন তোর মান ভাঙতে হবে? তুই একবারও পারিস না আমার মান ভাঙাতে? নাকি তোর কাছে আমার কোনো দাম নেই? এখন আসছি তো, চল এবার। কোথায় যাব? তোর বিচার আছে। চল, যাব না। তোরা সব কয়টা পচা। পচা আমরা নাকি তুই? না জানিয়ে বিয়ে করছিস, এখনই শাস্তি ভোগ করবি না? আয় বলছি। হাত ধরে টেনে নিয়ে গেল। যেতে যেতে দুজন নানান কথা বলার ছলে স্বাভাবিক হয়ে গেলাম। বেশিরভাগ কথার কেন্দ্রবিন্দু ছিল তন্ময়কে ঘিরে। তন্ময়ের কথা ভেবে আমারও খারাপ লাগে, কিন্তু তাতে কি করার? পরিস্থিতি দুজনকে দুদিকে যেতে বাধ্য করেছে। অথচ কয়েক মাস আগেও আমাদের গন্তব্য একদিকে ছিল। রাত 9টা নাগাদ সাদীপ বিষণ্ণ মনে বাড়ি ফিরেছে। ক্লান্তিতে কিনা জানা নেই। মাঝে মাঝে তো মধ্যরাতে উঠেও তাকে হসপিটালে দৌড় লাগাতে হয়। ডক্টরদের এই একটাই সমস্যা, রাত নেই, দিন নেই, ক্লান্তি, অবসাদ তাদের ঘিরে ধরতে পারে না। হুটহাট চলে যেতে হয় রোগীর চিকিৎসা করতে। তাই তো কখন কোন সময় বাসায় থাকবে সে বিষয়ে সঠিক বলা এক প্রকার মুশকিল আসান। কিন্তু এসেই হঠাৎ কি হলো জানি না, কোনো কথা নেই, বার্তা নেই। সরাসরি, তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে? বলেই উত্তরের আশায় জিজ্ঞাসু চোখে চেয়ে রইল। কি মিথ্যে বলেছি? সাদীপ উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল, বলল, এই যে তুমি বলেছিলে তন্ময় তোমার ফ্রেন্ড। হ্যাঁ, এতে মিথ্যে কথার কি আছে? শুধুই কি ফ্রেন্ড, নাকি ওর সাথে তোমার কোনো সম্পর্ক আছে? সাদীপের কথার ধরন শুনে বিস্মিত না হয়ে পারলাম না। অন্য দিনের সাদীপের সাথে আজকের সাদীপের মিল খুঁজতে চেষ্টা চালালাম। মিলের চেয়ে বরং অমিলটাই পরিলক্ষিত হলো। তন্ময়ের ব্যাপারে তার কৌতূহল যেন একটু বেশি। আমাকে কি সে তাহলে তন্ময়ের সাথে সন্দেহসূচক সম্পর্কের তালিকায় ফেলছে? মনে মনে নিজেকে ধাতস্থ করলাম। সিদ্ধান্ত নিলাম তাকে সবটা জানিয়ে দিব, তাতে যা হওয়ার হোক। না জানলেও যে খুব একটা ভালো হবে সেই লক্ষণ দেখছি না। তার যে পরে অন্য কারোর মুখে শুনে যদি ভুল বুঝি, ভেবেচিন্তে বললাম, অনেকটা ছিল বলা যায়। ছিল? সাদীপের কণ্ঠে বিস্ময় প্রকাশ ফেলে পুনরায় বলল, তাহলে এখন কি হয়েছে? তোমার কাছে কিছু লুকিয়ে লাভ নেই। আজ হোক কিংবা কাল হোক, একদিন না একদিন তুমি এ ব্যাপারে জানতেই। আমি তোমাকে সবটা বলবো বলে সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছিলে নাকি এখন আমি বলে বলছো? যেমনটা তুমি ভাববে তেমনটাই। তোমার আমার প্রতি এর আগে কখনো আগ্রহ জন্মেনি, নয়তো যেচে গিয়ে সবটা আগে ক্লিয়ার করে দিতাম। সাদীপের গলা তুলনামূলকভাবে গম্ভীর শোনালো, বলল, এখন যখন জানতে চাইছি
তখন কোনো ভনিতা ছাড়াই বলে ফেলো, আশা করছি কিছু লুকাবে না। শেক্সপিয়র বলেছিলেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। ঠিক একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড, যে নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। হুমায়ুন আহমেদ বলেছিলেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই, শুধুই সুযোগের অপেক্ষা। সত্যি বলতে ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনোই পাশাপাশি থাকতে পারে না, আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে, নয়তো ধোঁকা দিচ্ছে। আগুনের পাশে মোম রাখা হলে উত্তাপে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রূপ নেবে, আর এটাই স্বাভাবিক। কথাগুলো একসময় বিশ্বাস করতাম না, ভাবতাম অনেক বন্ধুই তো জীবনে বানিয়েছি, কই কিছুই তো দেখলাম না আজ পর্যন্ত। ফ্রেন্ড সার্কেলে অনেককে দেখেছি সমবয়সী রিলেশনশিপে জড়াতে, ভাবতাম এরা এত বোকা, কি করে যে নিজের বন্ধুর সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে, আর কিভাবে যে সারা জীবন একসাথে কাটাতে পারে। জামাই জামাই একটা ব্যাপার থাকাও তো উচিত নাকি? সমবয়সের মধ্যে এবোধ আসে কিভাবে? দূর। মোট কথায় এসব কিছুকে কখনো আমি সিরিয়াসলি নিইনি, বরঞ্চ পায়ে ঠেলে দিয়েছি। আমার এমন সব বিরূপ মন্তব্যে বন্ধু মহলে নানান কথা উঠত। তারা প্রায়ই বলতো নিজের সাথে যেদিন ঘটবে সেদিন বুঝবি কেমন মজা লাগে। তন্ময় আমার জীবনে আসার আগ পর্যন্ত সবটা এমন ঠিকঠাক চলছিল। তন্ময় ছিল ক্লাসের ফার্স্ট বয়। ছেলেটা যেমন পড়াশোনায় ভালো, তেমনই নম্রভদ্র। মোট কথা ওকে নাম্বারিং করতে দিলে আমি চোখ বন্ধ করে 100-তে 95 দিব। পুরো একটা বছর তন্ময়ের সাথে আমি কোনো কথা বলিনি, বলা যায় আগ্রহ হয়নি। সমস্যাটা বিধল 1 বছর পরে। একদিন হঠাৎ করে সে নিজে থেকেই আগ বাড়িয়ে কথা বলতে এসেছিল। সেদিনের পর থেকে একে একে দুজনের মধ্যে বন্ধুত্ব, তারপর বন্ধুত্বটা কখন প্রণয়ের রূপ ধারণ করেছে বুঝতেই পারিনি। তন্ময়ের মধ্যে যেন একটা অজানা ব্যাপার ছিল, যা প্রতিনিয়ত আমাকে তার প্রতি আকৃষ্ট করার ক্ষমতা তৈরি করেছিল। আমার কাছে তন্ময়ের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ পরিচয় হলো সে আমার বেস্ট ফ্রেন্ড। এ ব্যতীত তাকে আমি কখনো অন্য নজরে দেখিনি, কিংবা বলা যায় দেখতে চাইনি। তন্ময় এই বিষয়টি খুব ভালোভাবে জানতো, অথচ এমন ভাবনার মাঝে তন্ময়ের সাথে মিশতে গিয়ে তার প্রতি দিনকে দিন আমি দুর্বল হতে শুরু করি। তন্ময়কে বুঝতে দিতাম না, কারণ তন্ময়ের মুখে বহুবার শুনেছি তন্ময়ের মা তন্ময়ের সাথে প্রণয়ের সম্পর্ক মেনে নেবেন না। কথায় আছে, মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না। তন্ময়ের ব্যাপারে যেন তারই প্রতিফলন ঘটেছে। সরাসরি কিছু বলতো না আমাকে, নানান কলা কৌশলে বোঝাতে চাইতো যে সে আমাকে পছন্দ করে। আমি বুঝতাম, তবে ভাবতাম সেটা হয়তো আমার মনের ভুল। তার মানে তুমি বলতে চাইছো তন্ময় তোমাকে কখনো কিছুই জানায়নি? সাদিবের কণ্ঠ থমথমে শোনালো। এতক্ষণে কথাগুলো আনমনে বলছিলাম, একবারের জন্য বিপরীত প্রান্তের লোকটির দিকে খেয়াল হয়নি। আমাকে চুপচাপ বসে থাকতে দেখে সাদিব বলল, থামলে কেন, বলো। সামান্য দম নিয়ে বলতে লাগলাম, বলছি। সেদিন ছিল বসন্ত বরণ। কলেজ প্রাঙ্গণে কপোতিদের ভিড় জমেছিল। পাশের কৃষ্ণচূড়া গাছের ডালে সিঁদুর লাল কৃষ্ণচূড়া